সুবিধা হবে আমার জন্য আগাতে। হ্যাঁ, দেখা যাচ্ছে? জি আচ্ছা ম্যাম। আচ্ছা, একটু বলেন না আপুরা, কি কোথায় কি প্রবলেম বা কোনো স্পেসিফিক কোনো কোশ্চেন আছে কিনা জানার বোঝার? আমরা হচ্ছে গিয়ে একটু বলে রাখি, আমরা আপনাদের রেসপন্সের উপরেই আসলে ক্লাসটার লেন্থটা ডিপেন্ড করবে। হ্যাঁ, সো আপনাদের সাথে যতক্ষণ পর্যন্ত এঙ্গেজে রাখা যায় বা আপনাদের কোশ্চেনগুলোর অ্যান্সার প্লাস আমার সাইড থেকে আমি একটু কয়েকটা জায়গায় একটু হয়তো আরেকবার রিটাচ করব। সো এই হচ্ছে মোটামুটি আপাতত প্ল্যান আজকে। হ্যাঁ, দেখা যাক কত দূর যাওয়া যায়। ঠিক আছে, আপনারা কোশ্চেন করছেন না, বাট করতে হবে, আদারওয়াইজ আমি বেশিক্ষণ হয়তো টেনে নিতে পারবো না। আমি একটু নিজেই শুরু করি। এখানে যদি আমি একদম ফার্স্ট চ্যাপ্টারে যাই, আপনাদের কিন্তু ডেফিনেশনটা খুবই ইম্পর্টেন্ট একটা ভ্যালু এডিশন এখানে। হ্যাঁ, যে অ্যাসুরেন্সের কয়টা এলিমেন্টস আছে, ফার্স্ট থ্রি পিপলে কে কে এরা, মানে কোর্স আসতে পারে, আমি সেটার একটু জাস্ট আপনাদেরকে টাচ দিচ্ছি। হ্যাঁ, তো সাবজেক্ট ম্যাটার কি এটা সম্পর্কে আপনাদের একটু একটু ধারণা থাকতে হবে যে হ্যাঁ, তিনটা, যে কোনো ধরনের অডিট ফার্মে যেই টাইপের কাজই হোক না কেন, তিনটা পার্টি ইনভলভ থাকবেই। এবং সেখানে একটা সাবজেক্ট ম্যাটারে ডেফিনেটলি আপনার কাছে সার্ভিস চাওয়া হবে। হ্যাঁ, সেটা একদম এক্সটার্নাল অডিট থেকে শুরু করে সব ধরনের অ্যাসুরেন্সে আপনার একটা সাবজেক্ট ম্যাটার থাকবে এবং একটা সুইটেবল ক্রাইটেরিয়া থাকবে, অর্থাৎ এই কাজটা কিভাবে হওয়া উচিত, তার মানদণ্ড কি, এভাবে একটা ক্রাইটেরিয়া থাকবে। সাফিসিয়েন্ট অ্যাপ্রোপ্রিয়েট অডিট এভিডেন্স এইটা কালেক্ট করতে হবে, অর্থাৎ আপনি যে কোনো অপিনিয়ন দেন, আপনি ক্যাশ ইনসেন্টিভের কাজ করেন, আপনি ইন্টারনাল অডিটের কাজ করেন, আপনি এক্সটার্নাল অডিটের কাজ করেন, যাই করেন না কেন আপনাকে প্রপার ডকুমেন্টস থাকতে হবে। আপনি যদি প্রপার ডকুমেন্টস কালেক্ট না করেন বা তাদের কাছ থেকে যদি আদায় না করেন, তাহলে আপনি কিন্তু অডিটে যে ওপিনিয়ন দিবেন, আমি ওপিনিয়নের জন্য হয়তো আমি সবকিছু দেখবো না, বাট আমি কালেক্ট করতে হবে আমার অনেক কিছু। ঠিক আছে, সো এটা একটু আপনাদের দেখার বিষয়। প্লাস হচ্ছে যে কোনো ধরনের অ্যাসুরেন্স সার্ভিসই আমরা দেই না কেন, সেটা কিন্তু মৌখিক না। আপনি ক্যাশ ইনসেন্টিভের সার্টিফিকেট দিচ্ছেন, আপনি অডিটে অডিট রিপোর্ট দিচ্ছেন, আপনি ইন্টারনাল অডিটে ইন্টারনাল অডিট রিপোর্ট দিচ্ছেন, আপনি ভ্যালুয়েশনে ভ্যালুয়েশন রিপোর্ট দিচ্ছেন, আপনি ট্যাক্সের অ্যাসেসমেন্টটা করে দিচ্ছেন। সো এই যে ব্যাপারগুলো প্রত্যেকটাই কিন্তু রিটেন, আপনি কিন্তু কোনো কিছু মুখে বলছেন না। ঠিক আছে, সো এই পাঁচটা এলিমেন্ট আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, ওকে, সো এটা একটু মাথায় রাখবেন। তারপরে হচ্ছে লেভেল অফ অ্যাসুরেন্স আসলে আর আলাদা করে ইয়ার কিছু নাই, আমাদের দুইটা অ্যাসুরেন্সের লেভেল থাকে, পজিটিভ আর হচ্ছে নেগেটিভ। ঠিক আছে, এই দুইটা একটু ইয়া দেখে নিতে হবে আমাদেরকে। তারপরে আমাদের আর এখানে একটু দেখার বিষয় আছে যে আমাদের অ্যাসুরেন্সের ইম্পর্টেন্স বা বেনিফিট কোথায়, অর্থাৎ অ্যাসুরেন্স আমরা যে নিয়ে থাকি বা আমরা যে মানে ক্লায়েন্টরা যে নিয়ে থাকে এবং আমরা যে দিয়ে থাকি, এটার বেনিফিটটা কোথায়। ঠিক আছে, ইন্ডিপেন্ডেন্ট প্রফেশনাল ভেরিফিকেশন গিভেন টু দ্য ইউজার, অর্থাৎ আমরা যেই অ্যাসুরেন্সটা দিচ্ছি এইটা হচ্ছে তাদের জন্য একটা প্রফেশনাল ভেরিফিকেশন, ইন্ডিপেন্ডেন্ট, তারা কিন্তু কোম্পানির কারো কাছ থেকে নিচ্ছে না, আমাদেরকে ফি এর বিনিময়ে আমাদের কাছ থেকে এই সার্ভিসটা নিচ্ছে। সো এই সার্ভিসটা নেয়ার জন্য কিন্তু আমাদেরকে ফি দিচ্ছে। সো আমরা তাদের হয়ে ইন্ডিপেন্ডেন্ট একটা প্রফেশনাল ভেরিফিকেশন দিচ্ছি, সেটা এক্সটার্নাল অডিট হোক বা আদার্স যে কোনো অ্যাসুরেন্সই হোক। ইনহ্যান্স কনফিডেন্স টু দ্য স্টেক হোল্ডার, অর্থাৎ আমাদের অ্যাসুরেন্সের যে বেনিফিট বা অ্যাসুরেন্স যে নিচ্ছে ক্লায়েন্ট, এটার বেনিফিট হচ্ছে তাদের কনফিডেন্টটা ইনহ্যান্স হয়, অর্থাৎ তারা যেই যে যাই বলুক না কেন, আমার ইন্টেন্ডেড ইউজার যারা যারা মালিক পক্ষ, আমি অডিটর যদি বলি এটা ঠিক আছে, তাহলে তাদের কনফিডেন্সটা আরো বেশি বেড়ে যায়।
ঠিক আছে? সো এই কারণে অ্যাসুরেন্স সার্ভিসটা তারা নিয়ে থাকে। আর আরেকটা হচ্ছে, আমরা যেই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টকে বলছি যে এটা ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ, এটা বলার সাথে সাথেই কিন্তু ক্রেডিবিলিটিটা ইনহ্যান্স হচ্ছে, অর্থাৎ তারা এটাকে আরো বেশি বিশ্বাস করছে এবং বিভিন্ন জায়গায় এটাকে তখন এনবিআর প্লাস হচ্ছে তাদের যেই সব জায়গা আরজেসি এই রিপোর্টটাকে তারা সাবমিট করতে পারছে, কারণ এটা একটা ক্রেডিবল ইনফরমেশন। আমি অ্যাসেট লায়াবিলিটি সবগুলো ফিগার চেক করে আমি বলে দিচ্ছি এটা ঠিক আছে। সো ক্রেডিবিলিটি বাড়ে। তারপর অডিট হবে, এইটা শোনার পর দেখবেন যে এরর ফ্রড এই ব্যাপারগুলো অনেকখানি কমে যায় ইন হাউ মানে কোম্পানির মধ্যে। সো এটা কিন্তু একটা ব্যাপার, যদি আমার অ্যাসুরেন্স সার্ভিস দেই বা যখন অডিট হবে শুনে তখন দেখা যায় আমার এই ফ্রড এররের পসিবিলিটিগুলো অনেক কমে যায়। আর আমরা অডিটররা দেখা যায় কোথায় কোথায় প্রবলেম আছে, কিভাবে সলভ করা যায় সেগুলো অ্যাটেনশন ড্র করি এবং সেগুলো একটা সলভের জন্য মালিক পক্ষকে বলে থাকি। তো এই যে অডিট করার মাধ্যমে কিন্তু তাদের অনেকগুলো বেনিফিট হচ্ছে। এই বেনিফিট হচ্ছে ক্লায়েন্টের বেনিফিট। এই বেনিফিটগুলো একটা দুইটা তিনটা এখানে পাঁচটা বলা আছে। সো এটা দিয়েও আপনাদের মাল্টিপল চয়েস কোশ্চেন আসতে পারে যে হুইচ ইজ দ্য বেনিফিটস অফ অ্যাসুরেন্স। হ্যাঁ, এখানের মধ্যে হয়তো একটা থাকলো, বাকি তিনটা বা চারটা অন্য কোনো কোশ্চেন থাকলো। ঠিক আছে? সো আপনাদেরকে পিক করতে হবে যে কোনটা আসলে অ্যান্সার হবে। আমার কথা কি শোনা যাচ্ছে? আজকে কিন্তু আমার সাথে রেসপন্স করতে হবে, আদারওয়াইজ কিন্তু আমি দেখা যাচ্ছে যে ক্লাস অফ করে চলে যাব। ঠিক আছে? একটু হ্যাঁ আমি রেসপন্স। আজকে শুনতেছি। কিন্তু কোনো নির্দিষ্ট কোনো চ্যাপ্টার না, আপনারা কোশ্চেন করবেন কোনটা বুঝেন নাই। আর আমি হচ্ছে আমি যে চ্যাপ্টারগুলো পড়িয়েছি ওইটার মানে ইম্পর্টেন্ট জিনিসগুলো আরেকবার আমি একটু রিক্যাপ করছি। একটু আজান দিচ্ছে, আমি একটা মিনিট জাস্ট একটু অফ করব। আমি কি করছি? তো এই ছিল মোটামুটি বেনিফিটস গুলো। সো আমরা যদি কোশ্চেন আসে আশা করি আমরা অ্যান্সার করতে পারবো। লিমিটেশন গুলো আমি আরেকবার একটু দেখিয়ে দিই, এটাও ইম্পর্টেন্ট আমাদের অ্যাসুরেন্স চ্যাপ্টার ওয়াইজ। যদি আমি বলি যে
আমি অ্যাসুরেন্স সার্ভিস নিচ্ছি বা ক্লায়েন্ট অ্যাসুরেন্স সার্ভিস নিচ্ছে, সো আসলে বা আমি দিচ্ছি, এটার জন্য লিমিটেশন কি আমার সাইড থেকে অ্যাজ আ অডিটর? আমার লিমিটেশন কি? আমার লিমিটেশন হচ্ছে আমি 100% চেক করতে পারছি না, আমি টেস্টিং ইউজ করছি। আমার লিমিটেশন হচ্ছে যে আমি একটা নির্দিষ্ট সময়ের জন্য অ্যাপয়েন্টেড হই টু ইস্যু আ রিপোর্ট। এটা 1 মান্থস, 1.5, 2 মান্থস এরকম হতে পারে, এর বেশি না। সো দেখা যায় এই সময়ের মধ্যে আপনি পুরো বছরের সবকিছু আপনি দেখতে পাচ্ছেন না, বা আপনার যে ফি প্লাস আপনার যেই কাজের স্কোপ সবকিছু মিলিয়ে একটা লিমিটেশন কিন্তু অলরেডি করে দেয়া আছে। সো যার কারণে এটা কিন্তু আমাদের অ্যাসুরেন্স সার্ভিসের জন্য একটা লিমিটেশন। আর এভিডেন্স পারসুয়েসিভ রেদার দেন কনক্লুসিভ, যেটা বলেছি যে আমরা একটা ট্রানজাকশনের একদম ইন পর্যন্ত যেতে পারি না, কোথা থেকে কিনেছে, একদম দোকান ভেরিফিকেশনের যে জায়গাটা, যেটা কিনা ওই যে স্পেশাল অডিটে করা হয়, একদম ডোর টু ডোর গিয়ে কাজ করা, তো সেটা পসিবল না, কারণ অডিটে যে টাইম থাকে সেই টাইমের মধ্যে এগুলা করা সম্ভব হয় না। সো আমরা কি করছি? এভিডেন্স ইজ পারসুয়েসিভ রেদার দেন কনক্লুসিভ, অর্থাৎ আমরা আমাদের অডিটের পারপাজে আমরা হচ্ছে দেখছি, চেক করছি, ইনফরমেশন কালেক্ট করছি, কিন্তু এটা একদম ইন পর্যন্ত গিয়ে যে ভেরিফিকেশন, একদম ডোর টু ডোর যে ভেরিফিকেশন, সেটা হচ্ছে গিয়ে এক্সটার্নাল অডিটে সম্ভব না। নট টেস্ট এভরি আইটেম, টেস্টিং ইজ ইউজড এর মতোই, অর্থাৎ আমি সবগুলো চেক করছি না, এটা একটা লিমিটেশন অডিটের। ক্লায়েন্টস স্টাফ মেম্বার মে কলিউড ইন ফ্রড, সো ক্লায়েন্টের যারা আছে তারাও ফ্রডের মধ্যে ইনভলভ হতে পারে। তো যার জন্য দেখা যাচ্ছে যে আমরা এই ব্যাপারগুলো আমাদেরকে দেখা যায় অ্যাসুরেন্সের টাইমে মাথায় রাখতে পারে, ও মানে মাথায় রাখা লাগে যে আমার কিন্তু যেই ক্লায়েন্টে কাজ করছি তারাও কিন্তু ফ্রডের মধ্যে ইনক্লুডেড থাকতে পারে। সো আমি একা মানে আমরা যে টিম, অডিট টিম, বাইরের একটা টিম, আমরা 1 মাস কিংবা 1.5 মাস অডিট করে আসলে যদি কেউ ইচ্ছাকৃত ফ্রড করে এবং সেটা যদি বিভিন্নভাবে হাইড করার চেষ্টা করে, আমাদের পক্ষে অনেক সময় পসিবল হয় না সেটাকে একদম পুঙ্খানুপুঙ্খ দেখা বা চেক করে বের করে নিয়ে আসা, কারণ সময় এবং হচ্ছে ফ্রড ধরাও কিন্তু আমাদের কাজ না, এটাও কিন্তু একটা ব্যাপার। ঠিক আছে, তো সবকিছু মিলিয়ে এখানে একটা লিমিটেশন আছে। প্রভিশন অ্যান্ড প্রফেশনাল জাজমেন্ট হ্যাভ টু বি মেড, সো এটাও দেখতে হবে যে আমরা যে প্রভিশনিং ফিগার থাকে কিংবা ম্যাটেরিয়ালিটি ইউজ করি, অ্যানালাইটিক্যাল প্রসিডিউর, এগুলো কিন্তু সবই একটা জাজমেন্টের ইস্যু। তো এগুলো যেখানে ইউজ করি সেখানে আসলে অ্যাবসুলেট অ্যাসুরেন্স দেওয়া সম্ভব হয় না, বা এটাই অ্যাসুরেন্সের একটা লিমিটেশন। অ্যাসুরেন্স প্রোভাইডেড রিলি অন দ্য রেসপন্সিবল পার্টি, সো সামটাইমস দেখা যায় রেসপন্সিবল মানে যারা ইয়ে করছে রিলে, আমরা কাদের কাছ থেকে ইনফরমেশন নেই? ম্যানেজমেন্টের কাছ থেকে। তো ম্যানেজমেন্ট আমাদেরকে যেটা দিচ্ছে সেটার উপরেই কিন্তু আমরা অ্যাসুরেন্স দিচ্ছি। হ্যাঁ, সো তারা আমাদেরকে অ্যাকাউন্টসটা প্রিপেয়ার করে দিচ্ছে, আমরা সেটার উপর হচ্ছে অ্যাসুরেন্স দিচ্ছি বা অডিট করছি। সো ওরা যদি সামহাও ব্যাংক অ্যাকাউন্ট থেকে শুরু করে এভরি কিছু জায়গায় যদি কিছু জিনিস একদমই হাইড করে ফেলে, একদম আপনার কাছে কোনো ধরনের কোনো ইনফরমেশন আসার কোনো সুযোগ নাই, তাহলে আপনি কিন্তু এটা বের করার আপনার জন্য খুবই টাফ। হ্যাঁ, ধরলাম একদম ব্যাংক অ্যাকাউন্ট আছে 10টা, 5টা ব্যাংক অ্যাকাউন্ট শো করলো, এই 5টা ব্যাংক অ্যাকাউন্টেরই ট্রানজেকশন আপনাকে দিল এবং এই 5টা ব্যাংকের অ্যাকাউন্ট দিয়েই তারা অ্যাকাউন্টস রেডি করলো, বাকি 5টার কোনো কিছু আপনি যদি কোনো ইনফরমেশন কারো কাছ থেকে না পান, আপনার কিন্তু বের করা পসিবল না। ঠিক আছে, সো অনেক কিছুই হাইড করা পসিবল। সো রেসপন্সিবল পার্টি আসলে আমাদেরকে যা দেয় আমরা সেভাবেই আসলে কাজ করতে বাধ্য থাকি। এস্টিমেটস অ্যান্ড দেয়ার ফর আনসার্টেন, ওই যে বললাম প্রভিশন বা জাজমেন্ট যেমন ইউজ করা, এস্টিমেটেড ফিগার ইউজ করা হয় যেটা কিনা আনসার্টেন হয়, কারণ এটা সার্টেন না, এস্টিমেটেড একটা ফিগার। আর অ্যাসুরেন্স রিপোর্ট মাইট ইটসেলফ বি লিমিটিং। অ্যাসুরেন্স রিপোর্টটা আমরা অলরেডি অ্যাসুরেন্সের রিপোর্টের ফরম্যাট দেখেছি, স্ট্যান্ডার্ডে কি বলা আছে রিপোর্টে সেটাও দেখেছি, ওখানে বলাই আছে রিজনেবল অ্যাসুরেন্স। সো যেখানে রিজনেবল অ্যাসুরেন্সের কথা বলা আছে সেখানে অ্যাবসলিউট অ্যাসুরেন্স দেওয়া আসলে সম্ভব হয় না। ঠিক আছে, সো এই যে ব্যাপারগুলো থাকে এটার কারণে কিন্তু এটা একটা লিমিটেশন হয়ে আছে। আর অডিটের ডেফিনেশন আর না গেলাম, এখানে কি এলিমেন্টস গুলো একদম ইজি, যেগুলো আমরা অলরেডি আমাদের হচ্ছে গিয়ে কি এলিমেন্টস অফ অ্যাসুরেন্স এঙ্গেজমেন্টে পড়েছি, সেটারই একটা ট্রু ভার্সন। ট্রু অ্যান্ড ফেয়ারটা আমরা অলরেডি মনে হয় বুঝেছি, তারপরে কনফিউশন থাকলে আরেকটু বলি। ট্রু হচ্ছে সেটাই যে আমি একদম ফিগারিয়াল কনফার্মেশন, অর্থাৎ একটা ফিগার ঠিক আছে কিনা। প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্টে মনে করেন যে 10 লাখ টাকা, 10 লাখ টাকা ফিগারটা ঠিক আছে কিনা আমরা কি চেক করি? আমরা লেজার,
ট্রায়াল ব্যালেন্স এগুলো চেক করে তারপরে হচ্ছে গিয়ে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের ফিগারটা কনফার্ম করি। সো এই যে অ্যাকিউরেট কিনা ফিগারটা সেটা দেখাটা হচ্ছে ট্রু, আর ফেয়ার হচ্ছে শুধু তো আমরা শুধু অ্যাকুরেট আছে ফিগার সেটা দেখি না, এটার সাথে সাপোর্টিং গুলোও দেখি। অর্থাৎ আমরা শুধু লেজার ট্রায়াল ব্যালেন্স দেখে যে ফিগার কনফার্ম করে রেখে দিই ব্যাপারটা কিন্তু তা না। আমরা কিন্তু সাথে সাথে আবার এটার মানে ভাউচার গুলা চেক দেই, সবকিছু একটু চেক দিয়ে যখন দেখি তখন হচ্ছে আমাদের জন্য ব্যাপারটা মানে একদম কমপ্লিট হয়, অর্থাৎ অডিটটা কমপ্লিট হয়। এটাকে বলছে হচ্ছে ফেয়ার। অর্থাৎ আমরা ব্যাকগ্রাউন্ডের ইনফরমেশন গুলো যখন চেক করছি ওটা হচ্ছে ফেয়ার। সো ট্রু অ্যান্ড ফেয়ার মানে নট অনলি শুধুমাত্র ফিগারিয়াল চেক বা অ্যাকিউরেসি, বাট অলসো হচ্ছে এটার ব্যাকগ্রাউন্ডের ইনফরমেশন গুলো চেক করতে হয়। সো অডিটের স্টেজেস গুলো আমরা দেখেছিলাম, 5টা স্টেজ: অবটেনিং দ্য এঙ্গেজমেন্ট, প্ল্যানিং, পারফর্মিং প্রসিজার, রিভিউ অ্যান্ড কমপ্লিশন, রিপোর্টিং। হ্যাঁ, সো ও পি স্কোয়ার আর স্কোয়ার এইভাবে আমরা একটু মনে রাখার চেষ্টা করেছিলাম। ঠিক আছে। আর প্রফেশনাল স্কেপটিসিজম এবং জাজমেন্ট এটাও খুব ইম্পর্টেন্ট, দুটো ছোট ছোট টপিক বা ডেফিনেশন যদি বলি, এটা হচ্ছে গিয়ে আপনি অডিট করতে গেলে আপনাকে কোশ্চেনিং মাইন্ড হতেই হবে। অর্থাৎ এটা কি ঠিক কিনা, বা এটা কি ফিগার ঠিক আছে কিনা, বা এটা সাপোর্টিং ডকুমেন্টস ঠিক আছে, অনেক ধরনের চেকের ব্যাপার থাকে। হ্যাঁ, সো এই যে ব্যাপারগুলো আমরা চেক করি সেটা হচ্ছে প্রফেশনাল স্কেপটিসিজম, অর্থাৎ আমার মধ্যে একটা কোশ্চেনিং মাইন্ড আছে। আর জাজমেন্ট হচ্ছে এই যে আমরা মানে যারা সিনিয়র আছে তারা যে তাদের নলেজ এক্সপিরিয়েন্সের বেসিসে যে অনেক সময় ডিসিশন নেয় অডিটের ব্যাপারে, এটাকে বলছে প্রফেশনাল জাজমেন্ট। ঠিক আছে, কারণ তারা তাদের জাজমেন্ট অ্যাপ্লাই করে বলেই অডিটটা অনেক স্বল্প সময় কোয়ালিটিফুল হয়। ঠিক আছে, সেগুলো খুবই ইম্পর্টেন্ট অডিটের ক্ষেত্রে। আর সাস্টেনেবিলিটি আমি অলরেডি বলেছি যে আসলে আমরা যারা অডিট সার্ভিস দিচ্ছি আমাদেরকেও সাস্টেনেবিলিটিটা চিন্তা করতে হবে, যে আমি একটা ক্লায়েন্টের সাস্টেনেবিলিটি চিন্তা করবো। একটা ক্লায়েন্টে আমি যে সার্ভিস দিচ্ছি তাদের এনভায়রনমেন্টটা কেমন, ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম কেমন, তাদের গভর্নেন্স কেমন, সবকিছু চিন্তা করেই হচ্ছে গিয়ে এটা কতদিন সাস্টেইন করতে পারে, কিংবা এটা ফিউচারে এটা কতখানি অবদান রাখতে পারে, বা ফিউচারে চলবে কিনা, কোনো ধরনের কোনো এমন কোনো ইস্যু আছে কিনা যে এটা আর রান করবে না এই অপারেশন, এরকম কোনো কিছু থাকলে অবশ্যই সেটা নিয়ে আমরা অডিটর হিসেবে আমরা হচ্ছে গিয়ে যে আমরা গোয়িং কনসার্ন থ্রেটের যে রিপোর্টটা করি, কিংবা বিভিন্ন ধরনের রিস্ক, যে বিজনেস টিকবে কিনা, সো এই ধরনের রিস্কের কোনো ইস্যু থাকলে ডেফিনেটলি আমাদেরকে জানাতে হবে। ঠিক আছে, সো এটা ছিল মূলত। আপনাদের যদি এর বাইরে আর কিছু থাকে হয়তো জানাতে পারেন। আমি একটু চ্যাপ্টার 2 তে চলে যাই। আমি জাস্ট বারবারই বলছি আপনারা কিন্তু আমাকে কোনো কোশ্চেন করছেন না। হ্যাঁ, আমি খুবই আপসেট। আসলেই কি আপনারা সব বুঝেছেন না বুঝেন নাই আমি জানি না, আমি আমার মতো পড়িয়ে যাচ্ছি, যেহেতু আপনাদের কাছ থেকে কোনো কোশ্চেন পাই নাই, সো আমি আমার মতো করে রিভিউ দিয়ে যাচ্ছি। দীপ কি কিছু বলবেন? আসসালামু আলাইকুম জি বলে। ম্যাডাম, রিলেটেড পার্টিটার একটু যদি রিলেটেড পার্টি, রিলেটেড জি রিলেটেড পার্টি। জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, আমরা যাই তাহলে ওই চ্যাপ্টারে। আমরা চ্যাপ্টার 2 তে আছি, একটু একটু করে যাই, রিলেটেড পার্টিটার মধ্যে চলে আসবে। হ্যাঁ ইনশাল্লাহ, আমার মাথায় থাকলে আমি ওটা আরেকটু ভালো করে গো থ্রু করবো। ম্যাম, So, সাবজেক্ট ম্যাটারে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট সহ আর কি কি থাকতে পারে? একটু আগেই তো চ্যাপ্টারটা শেষ করলাম। আপনার সাবজেক্ট ম্যাটার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট হচ্ছে অডিটের জন্য, হ্যাঁ, এক্সটার্নাল অডিটের জন্য। আপনার যদি ভ্যালুয়েশন হয়, যদি মনে করেন যে আপনার কেউ বললো যে ল্যান্ড ভ্যালুয়েশন করো আমার কোম্পানির, বা অ্যাসেট ভ্যালুয়েশন করো, তাহলে সাবজেক্ট ম্যাটার হচ্ছে ওই ল্যান্ডের জিনিসগুলা বা হচ্ছে গিয়ে ওই অ্যাসেটের যেই ইনফরমেশন গুলো থাকে ওইটাই হচ্ছে সাবজেক্ট ম্যাটার। বা যদি বলে আমার কোম্পানির ট্যাক্স অ্যাসেসমেন্ট করো, তাহলে ট্যাক্সের ইনফরমেশন গুলো হচ্ছে সাবজেক্ট ম্যাটার। ঠিক আছে, অর্থাৎ যেটার উপর আমি কাজ করছি বা যেটার উপর আমাকে আসলে রিপোর্ট দিতে হবে বা ওপিনিয়ন দিতে হবে সেটা হচ্ছে সাবজেক্ট ম্যাটার। আর সুইটেবল ক্রাইটেরিয়া হচ্ছে ডেফিনেটলি কোনো না কোনো কমপ্লায়েন্স, রুলস, রেগুলেশন, অ্যাক্ট, আরো অনেক কিছু মেনে তো একটা জিনিস হবে। হ্যাঁ, অডিটে যেমন আইএস, আইএফআরএস, কোম্পানিজ অ্যাক্ট এগুলো হচ্ছে ক্রাইটেরিয়া, তেমন ভ্যালুয়েশনেরও কিছু রুলস রেগুলেশন আছে, তেমন হচ্ছে গিয়ে ট্যাক্সের অ্যাক্ট আছে। সো এই অ্যাক্টগুলা, এই বিভিন্ন সেকশন আছে, এগুলো ধরেই না আমরা ট্যাক্স কম্পিটিশন করি, ওইগুলো হচ্ছে সুইটেবল ক্রাইটেরিয়া। ঠিক আছে, জি ম্যাম। তো
চ্যাপ্টার 2-তে আসলে এঙ্গেজমেন্ট লেটার নিয়ে আমরা কথা বলেছিলাম যে এঙ্গেজমেন্ট লেটার আসলে কি। এঙ্গেজমেন্ট লেটার আমরা দেখেছি যে এঙ্গেজমেন্ট লেটার অডিট ফার্ম থেকে ক্লায়েন্টকে দেওয়া হয়। ক্লায়েন্টকে দেওয়া হয় যে আমরা আমাদের টিমকে ডিপ্লয় করছি অডিটের জন্য, সেটা জানি, ঠিক আছে। সো এখানে অ্যাপয়েন্টমেন্ট যখনই পাবে, মানে ক্লায়েন্টের কাছ থেকে যখন অ্যাসুরেন্স প্রোভাইডার অ্যাপয়েন্টমেন্ট পাবে, তখন হচ্ছে গিয়ে কিছু কনসিডারেশন থাকে যে আসলে আমার টিমে এই কাজটা করার জন্য প্রফেশনালি কোয়ালিফাইড আছে কিনা, কিংবা এই কাজটা করার জন্য যে পরিমাণে স্টুডেন্ট দরকার, ম্যানেজার দরকার বা যারাই দরকার, আমার সেটা আছে কিনা। তারপরে হচ্ছে রেফারেন্স অবটেইন করা যে কোথায় কি আছে বা এই কোম্পানির আর কোনো প্রবলেম আছে কিনা, বিভিন্ন জনের কাছ থেকে খোঁজ খবর নেওয়া। আর হচ্ছে কমিউনিকেট উইথ প্রেজেন্ট অডিটর, যারা প্রেজেন্ট অডিটর থাকে তাদের একটা কমিউনিকেশনের একটা ব্যাপার থাকে, তাদের সাথে কথা বলে কোথাও কোনো প্রবলেম আছে কিনা সেটা একটু জানা এবং সেই জায়গাগুলা ফোকাস করা, কিংবা ওই প্রবলেমের কারণে আপনার অডিট কোনোভাবে হ্যাম্পার হবে কিনা সেটা একটু দেখা। হ্যাঁ, সেখানে হাই রিস্ক লো রিস্ক কিছু পয়েন্ট ছিল, আমরা সেগুলো ডিসকাস করেছিলাম। এইসব জায়গায় আগে না যায়, প্রফেশনাল ক্লিয়ারেন্সটা খুবই ইম্পর্টেন্ট একটা ইস্যু এখনকার অডিটের জন্য। অবশ্যই প্রফেশনাল ক্লিয়ারেন্স নিতে হবে আগের বছর অডিটর কাছে, যে জানিয়ে আমি এই বছরের আমি অডিটর, মানে এমন কোনো ইস্যু আছে কিনা যেটা একটু জানানো, যার কারণে হয়তো বা এটা এই অডিটটা নেয়ার ক্ষেত্রে একটা ভূমিকা রাখতে পারে। সো এই ব্যাপারগুলো যখন আমরা কাজ করছি বা আমরা যখন অডিট করব, তখন আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট আমরা আগের বছরের অডিটরের কাছ থেকে অবশ্যই অবশ্যই প্রফেশনাল ক্লিয়ারেন্স নিব, এবং হচ্ছে গিয়ে তারা ক্লিয়ারেন্স দিলে আমরা হচ্ছে কাজগুলো শুরু করব, ঠিক আছে। সো এটা একটু খেয়াল রাখতে হবে। এগুলো আর না দেখে আমি একটু জাস্ট কন্টেন্টে চলে যাই। এইখান থেকে কোশ্চেন আসবে যে অডিট এঙ্গেজমেন্ট লেটার কন্টেন্ট কোনগুলো, ঠিক আছে। সো এই যে অবজেক্টিভ অ্যান্ড স্কোপ অফ দ্য অডিট, অডিটরস রেসপন্সিবিলিটি, রিপোর্টিং ফ্রেমওয়ার্ক, ম্যানেজমেন্ট রেসপন্সিবিলিটি, টাইম টেবিল অ্যান্ড ফিস, ফর্মস অফ, এগুলো হচ্ছে কন্টেন্ট। সো এটা আমি বোধহয় আপনাদেরকে আচ্ছা একটা শিট শেয়ার করেছিলাম, ওইটা একটু দেখিয়ে দিই আরেকবার। আচ্ছা, সো এখানে দেখতে পাচ্ছেন যে এঙ্গেজমেন্ট লেটারের একটা ফরম্যাট, এখানে এঙ্গেজমেন্ট লেটার অবজেক্টিভ এন্ড স্কোপ অফ দ্য অডিট, এটা বোধহয় আমি শেয়ার করেছি তাই না এই শিটটা, রাইট? সো এখানে শেয়ার করা হয়েছিল। আচ্ছা, অবজেক্টিভ এন্ড স্কোপ অফ দ্য অডিট ছিল, এখানে কিছু ইয়ালো পয়েন্ট আছে যেগুলো আপনাদেরকে একটু পড়তে বলেছে, যেমন রিজনেবল অ্যাসুরেন্স, যে বললাম অডিট রিপোর্ট ইটসেলফ লিমিটিং, সো এই যে রিজনেবল অ্যাসুরেন্স দেওয়ার কথা বলা আছে। ফ্রড এরর আসলে আমরা ডিটেক্ট করা না, আমরা হচ্ছে এটার একটা কোনো পসিবিলিটি আছে কিনা সেগুলো জানানো, এই ব্যাপারগুলো থাকে। অডিটরের কি কি রেসপন্সিবিলিটি, আমরা ম্যাটেরিয়াল অ্যাসেসমেন্ট আইডেন্টিফাই করব, আমরা হচ্ছে ইন্টারনাল কন্ট্রোল আন্ডারস্ট্যান্ডিংটা নিব, আমরা পলিসি ঠিক আছে কিনা দেখব, আমরা হচ্ছে ম্যানেজমেন্টের গোয়িং কনসার্ন কোনো থ্রেড আছে কিনা চেক করব, আমরা হচ্ছে প্রেজেন্টেশন স্ট্রাকচার কন্টেন্ট ঠিক আছে কিনা এগুলো দেখব। ম্যানেজমেন্টের রেসপন্সিবিলিটি হচ্ছে ওরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করবে, কোম্পানির পলিসি টলিসি গুলো ঠিক করবে, কমপ্লাই করবে সবকিছু, ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম ঠিক রাখবে, প্রপার রেকর্ড রাখবে সবকিছুর এবং আমাদেরকে প্রোভাইড করবে। আমরা যেখানে যে অ্যাক্সেস চাই সেটা তারা আমাদেরকে প্রোভাইড করবে। সো অনেকগুলো ব্যাপার থাকে, ঠিক আছে। টাইম টেবিল বলা থাকে আমরা কবের মধ্যে শেষ করব, কি ফিস বলা থাকে, রিপোর্টিং রিকোয়ারমেন্ট গুলো বলা থাকে, ঠিক আছে। এই মোটামুটি আমার এঙ্গেজমেন্ট লেটার এখানে ক্লায়েন্টের অডিটরের কাছ থেকে যেহেতু যায়, অডিটর সাইন করে এবং ম্যানেজিং ডিরেক্টর এটাকে হচ্ছে অ্যাকনোলেজ করে। আর এখানে কিছু অডিট এঙ্গেজমেন্ট লেটার রিকারিং কিছু পয়েন্ট ছিল যে একবার নিলে আরেকবার নিতে হয় কিনা,
এটা আমি বলেছিলাম সহজে যে হ্যাঁ একবার নিলে এঙ্গেজমেন্ট লেটার আর নর্মালি নিতে হয় না, যদি না কিছু সিচুয়েশন ছিল এগুলো যদি অ্যারাইজ হয় তাহলে দেখা যাচ্ছে এঙ্গেজমেন্ট লেটার আমরা আরেকবার নেই। হ্যাঁ, সেগুলো আমরা ডিসকাস করেছিলাম। চ্যাপ্টার 3 আমাদের হচ্ছে প্ল্যানিং। এটাও আমাদের একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার ছিল, আমরা পড়েছিলাম। আমাদের অডিট স্ট্র্যাটেজি ছিল, অডিট প্ল্যান ছিল। অডিট স্ট্র্যাটেজি হচ্ছে আসলে আমরা ফার্মে বসে একটা ক্লায়েন্টের প্ল্যান নিয়ে যেটা কথা বলি, স্কোপ, টাইমিং, ডিরেকশন এগুলো নিয়ে যে কথা বলি সেটা। আর অডিট প্ল্যানটা হচ্ছে গিয়ে আমরা ডিটেইলে অডিটের যে নেচার, টাইমিং, কি কি করব, কখন যখন আমরা যাচ্ছি ক্লায়েন্টে অ্যাকচুয়ালি তখন কতখানি সময় লাগছে সেটা ডিপেন্ড করে বা সিচুয়েশন ডিপেন্ড করে আমরা যখন আরেকটু ইলাবোরেট করি আমাদের সবগুলো জিনিস, টাইমিংটা, তারপরে হচ্ছে প্রসেসটা, এগুলোকে যখন আরো ডিটেলসে ভাঙি তখন সেটাকে আসলে অডিট প্ল্যান বলে। ঠিক আছে? সো তারপরে বেনিফিটস অফ অডিট প্ল্যানিং ছিল, আমরা পড়েছি যে কেন আমি প্ল্যান করব। প্ল্যান করলে আসলে অনেক সুবিধা। আপনি যখন প্ল্যান করছেন আপনি কোথায় কোথায় কাজ করবেন, কি কি নিয়ে কাজ করবেন, টাইমলি কাজ করতে পারবেন, রিভিউর জন্য আপনি জিনিসগুলো ঠিক মতো গুছাতে পারবেন। সো প্ল্যানিং ইজ ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে? অ্যাপ্রোচ টু প্ল্যানিং, এখানে 4টা স্টেপ আছে যে আমার প্ল্যানিং করার জন্য কি অ্যাপ্রোচ লাগে, যে আমার ইথিক্যাল রিকোয়ারমেন্টস গুলো মিট হচ্ছে কিনা, আমার হচ্ছে গিয়ে এঙ্গেজমেন্ট লেটারের টার্মস গুলো এনশিওর হচ্ছে কিনা, আমার অডিট স্ট্র্যাটেজিটা এস্টাবলিশ হয়েছে কিনা, আমি অডিট প্ল্যানটা ডেভেলপ করতে পেরেছি কিনা, এগুলো দেখতে হয়। আর আমি কি কন্টেন্ট এখানে কতগুলো দিক দেখিয়েছি, আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য এন্টিটিস এনভায়রনমেন্ট, এন্টিটির অ্যাকাউন্টিং এবং ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম নিয়ে আমরা কথা বলবো। আমরা হচ্ছে রিস্ক অ্যান্ড ম্যাটেরিয়ালিটি, কোঅর্ডিনেশন, ডিরেকশন, কনসিকুয়েন্ট, টাইম, এগুলো নিয়ে আমার হচ্ছে স্ট্র্যাটেজিটা সাজাবো। এখানের মধ্যে আমি সবচেয়ে ইম্পর্টেন্স দিয়েছিলাম আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য এন্টিটি অ্যান্ড ইটস এনভায়রনমেন্ট, অর্থাৎ আমি একটা ক্লায়েন্টের এনভায়রনমেন্ট বা এন্টিটিকে কেন আমি জানবো, কেন জানা দরকার। সো আমার কেন জানতে হবে, আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য এন্টিটি বলতে কি বোঝায় এবং এটা কিভাবে জানবো। তো এটা সুন্দর করে আমরা পড়েছিলাম যে আমি কেন জানবো, আসলে মূলত এখানে রিস্ক আছে কিনা, সেই রিস্ক এর এগেনস্টে আমি কি জাজমেন্ট ইউজ করব এবং কিভাবে অডিটটা করবো, এই জন্যই আসলে জানতে হবে। একজন মানুষকে জানলে যেমন তার সম্পর্কে কমেন্টস করা বা তার ব্যাপারে কোনো ইনিশিয়েটিভ নেওয়া যায়, তেমনি একটা ক্লায়েন্টকেও ভালো করে যদি জানেন তাহলে হচ্ছে আপনি তার রিয়াক্ট করতে পারবেন বা তার রিস্ক কোথায় আছে জানতে পারবেন, সেভাবে অডিট করতে পারবেন। আর এই যে জানা বলতে তার সে কোন ইন্ডাস্ট্রিতে, কোন রেগুলেটরি ফ্রেমওয়ার্ক জন্য অ্যাপ্লিকেবল, তার কি ধরনের পলিসি এগুলো সে ইউজ করে, তার ইন্টারনাল কন্ট্রোল, এগুলো সবকিছু জানাটাই হচ্ছে গিয়ে আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য এন্টিটি। আর জানবেন কোথা থেকে? ক্লায়েন্টের কাছ থেকে ইনফরমেশন নিতে পারেন, আপনি বিভিন্ন ধরনের অডিট টুল ইউজ করতে পারেন, যেমন অ্যানালিটিক্যাল প্রসিডিউর, ম্যাটেরিয়ালিটি, এগুলো প্রায়র পিরিয়ডের অডিটরের সাথে কথা বলতে পারেন, তাদের থেকে কিছু ইনফরমেশন নিতে পারেন। সো এভাবেই একটা ক্লায়েন্ট সম্পর্কে আপনি আন্ডারস্ট্যান্ডিং করবেন এবং যত বেশি বুঝবেন তত আপনার অডিটটা ইজি হবে, আপনি তার জন্য স্টেপ নিতে সুবিধা হয়। ঠিক আছে? সো অ্যানালাইটিক্যাল প্রসিডিউর আমরা বুঝেছি। অ্যানালাইটিক্যাল প্রসিডিউর নিয়ে আর আসলে নতুন করে বলার কিছু নেই। অ্যানালাইটিক্যাল প্রসিডিউর মূলত যেটা সবচেয়ে বেশি ইউজ হয় প্রায়র পিরিয়ডের সাথে কম্প্যারিজন। সো প্রায়র পিরিয়ডের সাথে কম্পেয়ার করে সেখানে কি কি প্রবলেম আছে এবং হচ্ছে গিয়ে আপনার প্রায়র পিরিয়ডে আমার কত ছিল, এখন কত, ডেভিয়েশন কত, সেটা যদি 10%-এর বেশি হয় সেটা অবশ্যই ম্যাটেরিয়াল ডেভিয়েশন, আমাকে সেই লাইন আইটেমকে একটু ভালো করে চেক দিতে হয়, সেটার দিকে একটু ফোকাসটা বেশি রাখতে হয়। সো এর জন্য অ্যানালাইটিক্যাল প্রসিডিউরটা খুবই ইম্পর্টেন্ট একটা ইস্যু। আর সাথে সাথে ম্যাটেরিয়ালিটি আরো ইম্পর্টেন্ট, কারণ ম্যাটেরিয়ালিটির মাধ্যমে আসলে আপনি কতগুলো ট্রানজাকশন দেখবেন, আমরা এই জিনিসটা একটু সেট করি। সো এটা সেট করার জন্য আমরা প্রথমেই আমরা এই জিনিসটা একটু দেখেছিলাম যে আমরা যে কোনো একটা পার্সেন্টেজ নিতে পারি অথবা দুইটার মধ্যে হায়ারটা নিতে পারি। সো এখানে আমি রেভিনিউ দিয়েই আপনাদেরকে বুঝিয়েছিলাম 1%-এ কত আসে। ধরি যদি সেটা 1 crore হয় তাহলে 1% হচ্ছে 1 লাখ। সো এই 1 লাখ যখন আপনার ম্যাটেরিয়ালিটি, তার মানে 1 লাখ
বা তার অ্যাভাব যে ট্রানজ্যাকশন গুলো আছে সেগুলো হচ্ছে আমার জন্য ম্যাটেরিয়াল ট্রানজ্যাকশন, এবং সেগুলো হচ্ছে আমাকে দেখতে হবে, চেক করতে হবে এখানে কোনো ভুলভ্রান্তি আছে কিনা, হচ্ছে কিনা, মিসস্টেটেড হচ্ছে কিনা, এগুলো দেখতে হবে। 1 লাখের নিচের গুলো নিয়ে আপনাকে কিন্তু তখন আর কেউ কোশ্চেন করবে না। যদি এটাতে ভুলভ্রান্তি থেকেও থাকে ওইটা নিয়ে আপনাকে কিন্তু কেউ কোশ্চেন করবে না, কারণ অলরেডি জানে যে ম্যাটেরিয়ালিটি লেভেল হচ্ছে 1 লাখ বা তার অ্যাভাব। বাট আপনি যে ট্রানজেকশন গুলো দেখেছেন 1 লাখ বা অ্যাভাব, সেগুলোতে যদি আপনি দেখার পরও এমন মেজর কোনো মিস্টেক থাকে যেটা আপনার চোখ এড়িয়ে গিয়েছে, হয়তো বা আপনার এক্সপিরিয়েন্সের অভাবে, আপনার নলেজের অভাবে, ডেফিনেটলি ইট শুড বি রিপোর্টেড। ঠিক আছে? সো এটাকে রিপোর্ট হওয়া উচিত ছিল। আপনি যদি না করেন তাহলে অ্যাজ আ অডিটর হিসেবে আমাদেরকেও কিন্তু পানিশ করতে পারে যে তুমি এই যে কয়টা দেখেছো সেগুলো ম্যাটেরিয়াল ট্রানজেকশন ছিল, তোমার ফাইলেই বলা আছে তুমি এগুলো দেখেছো, বাট এই দেখার মধ্যেও তুমি যে মিস স্টেটমেন্টটা ম্যাটেরিয়াল সেটা তুমি বের করতে পারো না। এটা কিন্তু আসলে অডিটরেরই এক ধরনের কি বলবো ইনএক্সপিরিয়েন্সের কারণে হয়ে থাকে। হ্যাঁ, সো এটা আমাদের এজন্যই অডিট টিমে সেই রকম ক্যাপাবল লোকই লাগবে যারা ওই ক্লায়েন্টটা সামলানোর মতো ক্যাপাসিটি রাখে। আর পারফরমেন্স বলেছি, যদি কোনো লাইন আইটেমে, নির্দিষ্ট লাইন আইটেমে আমি যদি দেখি একটু বেশি পরিমাণ আমি ভুল পাচ্ছি, বা 1 লাখের উপরে যে ট্রানজেকশন গুলো ছিল সেগুলো সবগুলোতেই প্রবলেম, আমি আর একটু এনশিওর হতে চাচ্ছি যে এটা কি আসলেই ঠিক কিনা, বা কনক্লুশন ড্র করার আগে আমি আরো কিছু ট্রানজেকশন নিতে চাইলাম, তখন তার ম্যাটেরিয়ালিটি লেভেল 1 লাখ থেকে নামিয়ে যদি 70 করি বা 80 করি, তাহলে আরো কিছু ট্রানজেকশন আমরা দেখলাম। এই দেখার বেসিসে কিন্তু এটা নিয়ে একটা ওভারঅল কমেন্টস করা ইজি হবে। ঠিক আছে? তো সেটাকে বলছে পারফরমেন্স ম্যাটেরিয়ালিটি। অডিট রিস্ক নিয়ে আমি কথা বলেছি। ডিটেকশন রিস্ক হচ্ছে অডিট রিলেটেড রিস্ক, অর্থাৎ আমি অডিটর হিসেবে আমার ইনএক্সপিরিয়েন্স বা নলেজের স্বল্পতার কারণে যদি আমি কোনো মানে ম্যাটেরিয়াল জিনিস ডিটেক্ট করতে আমি না পারি, সেটা আমার ব্যর্থতা অ্যাজ অডিটর, সেটা হচ্ছে ডিটেকশন রিস্ক। আর ইনহারেন্ট রিস্ক হচ্ছে ইনহারেন্টলি যে কমপ্লায়েন্স গুলো মেনটেন করতে হয়, সেখানে যদি কোনো ক্লায়েন্ট কোনো ঘাটতি থেকে থাকে যেটা মানাই উচিত, এটাকে অ্যাভয়েড করার কোনো সুযোগ নেই, মানতেই হবে, কিন্তু আমি সেটা কাজ করতে পারিনি, তখন সেটাকে বলছি ইনহারেন্ট রিস্ক। আর কন্ট্রোল রিস্ক হচ্ছে গিয়ে আমার অডিটে আমি যদি এই জিনিসগুলো কন্ট্রোল করি তাহলে রিস্ক থাকবে না, যদি কন্ট্রোল না করি তাহলে রিস্ক থাকবে। আমি যদি সেগ্রিগেশন অফ ডিউটি না করে সবাইকে একভাবেই দেখছি, হ্যাঁ, সো এটা হলে হচ্ছে গিয়ে এটা একটা মেজর কন্ট্রোল রিস্ক হয়ে যাবে। সো এগুলো একটু আমাদেরকে খেয়াল রাখতে হবে। এখানে সিগনিফিকেন্ট কিছু রিস্কের কথা আমি এই চ্যাপ্টারে বলেছিলাম, যে কোন জিনিসগুলো সিগনিফিকেন্ট রিস্ক অডিটের পারপাসে। যদি কোনো ফ্রডের কোনো কিছু আপনি দেখে থাকেন, হ্যাঁ, আপনি হয়তো সেটা কোয়ান্টিফাই করেন না, কিন্তু এটা এক ধরনের সিগনিফিকেন্ট রিস্ক, আপনাকে তখন ইন্টারনেট ইউজারকে জানাতে হবে আপনার এখানে ফ্রড হচ্ছে, এটা নিয়ে আপনি কোনো স্পেশাল ইনভেস্টিগেশন করান। তারপর রিসেন্ট কোনো চেঞ্জেস আসলে সেটা নিয়ে যদি কোনো কিছু থাকে সেটা সিগনিফিকেন্ট রিস্ক। কোনো কমপ্লেক্স ট্রানজাকশন যদি থেকে থাকে কোনো মানে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে, সেটা এক ধরনের মানে সিগনিফিকেন্ট রিস্ক। রিলেটেড পার্টির সাথে যে কোনো ট্রানজেকশনে সিগনিফিকেন্ট রিস্ক। আর ফাইন্যান্সিয়াল ইনফরমেশনে যদি সাবজেক্টিভিটি ব্যাপারটা থাকে, অর্থাৎ কোনো কিছু কনক্লুড না আর কি, আপনাকে ইনফরমেশন সাবজেক্টিভিটি বেসিসে দেওয়া হয়েছে, সেগুলো কিন্তু এক ধরনের সিগনিফিকেন্ট রিস্ক। আর আনইউজুয়াল ট্রানজেকশন তো অবশ্যই, অর্থাৎ সারা বছর হুট করে হয়তো 15 লাখ বা 1 কোটি টাকা একটা ট্রানজেকশন হলো, কোনো ব্যাখ্যা নাই, নোট নাই, কিছু নাই, ডেফিনেটলি এটা সিগনিফিকেন্ট রিস্ক। অডিটে আমাদেরকে এগুলো ভালো করে দেখতে হবে। ফ্রড আমরা এখানে পড়েছিলাম যে ফ্রড অলওয়েজ হচ্ছে আনইনটেনশনাল অ্যাক্ট, আর এরর হচ্ছে ফ্রড হচ্ছে ইন্টেনশনাল অ্যাক্ট, আর এরর হচ্ছে আনইনটেনশনাল। অর্থাৎ ফ্রড আমরা ইচ্ছা করে করি, কিন্তু ভুল সামটাইমস না বুঝেই হয়ে যায়। ফ্রডে আবার দুইটা জিনিস ছিল, যে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং আর হচ্ছে মিসঅ্যাপ্রোপ্রিয়েশন অফ অ্যাসেট, অর্থাৎ আমি টাকা পয়সা সরাচ্ছি অথবা আমি অ্যাসেট সরাচ্ছি। হ্যাঁ, আমি অ্যাসেট দেখাচ্ছি ক্লায়েন্টের মানে প্রিমিসেসে আছে, অথচ আমি ওই অ্যাসেটটা সরিয়ে আমি নিজে নিয়ে গিয়েছি, এটা এক ধরনের ফ্রড। আরেকটা হচ্ছে টাকা পয়সা চুরি করা কোম্পানি, সেটাও এক ধরনের ফ্রড। সো ফ্রডুলেন্ট ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এবং মিসঅ্যাপ্রোপ্রিয়েশন অফ অ্যাসেট দুটোই হচ্ছে ফ্রড। সো ফ্রডের রেসপন্সিবিলিটি কি? আমাদের এজ অডিটর হচ্ছে রেসপন্সিবিলিটি, আমরা ম্যানেজমেন্টকে জানাবো এবং আমরা রিজনেবল অ্যাসুরেন্স দিব, কিন্তু যদি কোনো কিছু থেকে থাকে সেটা একটু ম্যানেজমেন্টকে জানানো আমাদের দায়িত্ব। ঠিক আছে? সো এই ছিল চ্যাপ্টার 3। আমি জাস্ট মানে জিস্ট জিনিসগুলো একবার করে পড়াচ্ছি যাতে করে আপনাদের আরেকটু রিভিউ হয়ে যায় পরীক্ষার আগে।
ম্যাম এই পারফরম্যান্স ম্যাটেরিয়ালটি যেটা আছে এটা জি নরমালি কি ক্লায়েন্টে আমাদের করা পরে বেশিরভাগ নর্মাল ম্যাটেরিয়ালটি গুড এনাফ না নাকি? আর একটু জোরে যদি বলেন, কেন যেন কথা আস্তে শোনা যাচ্ছে। আমরা ক্লায়েন্টে গিয়ে নর্মাল ম্যাটেরিয়ালটি যেটা আছে ওইটাই তো করে থাকি পারফরম্যান্স। হ্যাঁ, পারফরমেন্স ম্যাটেরিয়ালিটি প্রয়োজন হলে, প্রয়োজন না হলে দরকার হয় না, বা আমরা করি না ওইরকম আসলে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে ম্যাম, থ্যাংক ইউ। ম্যাডাম টলারেবল মিস স্টেটমেন্ট এই বিষয়ে টলারেবল মিস স্টেটমেন্ট মানে আপনি যতটুকু টলার করতে পারছেন। আমি এই যে ম্যাটেরিয়ালিটি তো যদি ধরি 1,00,000 টাকা, হ্যাঁ, 1,00,000 টাকা পর্যন্ত মনে করেন 85,000 টাকার একটা ট্রানজেকশন আছে, 80,000 টাকার একটা ট্রানজেকশন আছে, 70,000 এর একটা ট্রানজেকশন আছে। তো এগুলো হচ্ছে টলারেবল। এখানে যদি কোনো মিস স্টেটমেন্ট থাকে সেটা কিন্তু আমার অডিটের আওতায় না, বা যদি মিস স্টেটমেন্ট থেকেও থাকে ওভারঅল ফাইন্যান্সিয়ালের পার্সপেক্টিভে এটা টলারেবল, এতটুকু টলারেবল। হ্যাঁ, এগুলোর জন্য নর্মালি দেখা যাচ্ছে যে রিপোর্টকে কোয়ালিফাই অ্যাডভার্স এগুলো করা হয় না, কিন্তু 1,00,000 বা তার উপরে যেগুলো হয় সেগুলো টলারেবল না। মানে ওইগুলোতে কোনো মিস স্টেটমেন্ট থাকলে আমার কিন্তু রিপোর্টে ইম্প্যাক্ট পড়ে। ঠিক আছে, অডিটর রিপোর্টে ইম্প্যাক্ট পড়ে। সো যেটা অডিটর রিপোর্টে ইম্প্যাক্ট পড়ে সেগুলা টলারেবল না। আর যেগুলা যে ছোটখাটো ভুলগুলো থাকলে বা যে ট্রানজেকশন পর্যন্ত আসলে আমি টলারেট করতে পারছি বা মানে মেনে নিতে পারছি এই ভুলগুলা, সেগুলো হচ্ছে টলারেবল ট্রানজেকশন বা টলারেবল মিস স্টেটমেন্ট। ঠিক আছে, মেনে নিতে পারছি বলে এটাকে তো ইনসিগনিফিকেন্ট বলেই তো এগুলো আসলে ম্যাটেরিয়ালিটি লেভেলের নিচে আছে, রাইট? ম্যাটেরিয়ালিটি লেভেলের যে লেভেল বা তার উপরে যেগুলো সেগুলো তো সিগনিফিকেন্ট। অডিট এভিডেন্স নিয়ে আমরা এই চ্যাপ্টারে কথা বলেছি। অডিট এভিডেন্স আসলে যেটার উপর আমরা যে ডকুমেন্টস গুলোর উপর বেসিস করে আমরা আসলে ওপিনিয়ন দেই সেটাকেই বলছে অডিট এভিডেন্স। সো অডিট এভিডেন্সে পটেনশিয়ালি 2 টাইপস অফ টেস্ট আছে, একটা হচ্ছে টেস্ট অফ কন্ট্রোল আর একটা হচ্ছে সাবস্টেন্টিভ প্রসিজার। সো আমরা শুধুমাত্র কন্ট্রোল টেস্টই যে করি একটা অডিটে তা না, আমরা হচ্ছে সাবস্টেন্টিভ প্রসিজারও করে থাকি। অর্থাৎ আমরা ভাউচিং করে থাকি, চেক করে থাকি ট্রানজেকশনটা ঠিক আছে কিনা, ঠিক মতো কমপ্লায়েন্স মেনটেন হয়েছে কিনা, ট্যাক্স ভ্যাট কাটা হয়েছে কিনা, টাকা ব্যাংকে পে করেছি কিনা, প্রসেস ঠিক আছে কিনা, এভরিথিং যখন চেক করি ওটা সাবস্টেন্টিভ প্রসিজার। আর তার আগে কন্ট্রোল টেস্ট, মানে ওভারঅল একটা কোম্পানির কন্ট্রোল যদি ঠিক থাকে সেখান থেকে প্রডিউস হওয়া সবকিছুই ধরে নেওয়া যায় ইন লাইন উইথ, হ্যাঁ, এভাবে। সাফিসিয়েন্ট অ্যাপ্রোপ্রিয়েট অডিট এভিডেন্স নিয়ে আমরা হয়তো কথা বলেছি। সেটা হচ্ছে গিয়ে আপনার আইসা 500-এ যে আমি যখনই আমার কাজ করছি বা আমি অডিট করছি, আমি শুধুমাত্র কোয়ান্টিটি না, আমি কোয়ালিটিটাকেও এনশিওর করবো। আমি শুধুমাত্র মানে যা পাচ্ছি সবই ফটোকপি করে নিচ্ছি এমনটা যেন না হয়। আবার যেটুকু দরকার বা আমার যেটা ইম্পর্টেন্ট অডিট ওপিনিয়নের জন্য সেগুলো আমার অবশ্যই ফাইলে থাকতে হবে। ঠিক আছে। কোয়ালিটি অফ অডিট এভিডেন্স আমরা 5টা জিনিস এখানে দেখেছিলাম, যে এক্সটার্নাল সোর্স থেকে যদি কিছু জিনিস আসে সেটা মোর রিলায়েবল। হ্যাঁ, আমি হয়তো ব্যাংক কনফার্মেশন পাঠিয়েছি, ওটা এক্সটার্নাল সোর্স থেকে এসেছে, মোর রিলায়েবল, এর জন্যই আমি পাঠাই। বা রিসিভেবল কনফার্মেশন। আবার কন্ট্রোল রিলেটেড ইনফরমেশন গুলো এনটিটির ভিতর ছাড়া আপনি পাবেন না, কথা বললেই বুঝতে পারবেন ওদের কন্ট্রোল সিস্টেমটা কেমন। হ্যাঁ, সো ওই যে বলে না, ভাত একটা টিপলে বোঝা যায় ভাত কেমন মানে হয়েছে কিনা, মার গালতে হবে কিনা। সো কন্ট্রোল সিস্টেমটা কোম্পানির কিছু জায়গায় আপনি একটু হাত দিলেই বুঝবেন কন্ট্রোল সিস্টেমটা কেমন, সেটার উপরে হয়তো ডিসিশন নেওয়া যায়। আর অডিটর হচ্ছে কথা শুনে শুধুমাত্র রিপোর্ট দিবে না, অডিটর কারো কাছ থেকে যদি কোনো ইনফরমেশন পেয়েও থাকে সেটা আগে চেক করবে, দেন হচ্ছে রিপোর্ট করবে। আর যে কোনো জিনিস অরিজিনাল কালেক্ট করতে হয় এবং সেটা থেকে প্রয়োজনে আপনি ফটোকপি করেন, স্ক্যান করেন, বাট ক্লায়েন্টে অলওয়েজ অরিজিনাল ইনফরমেশন থাকতে হবে। আর রিটেন যে ব্যাপারটা, যে কোনো জিনিস আমরা জানি আমাদের যে কোনো রিপোর্টই রিটেন হতে হবে। হ্যাঁ, কোনো মুখের কথা কিন্তু কোনো ভ্যালু নেই, মুখের কথা আজকে আছে কালকে নেই, আমার রিটেন হতে হবে ব্যাপারগুলো। ম্যাম এই যে আপনি বললেন যে কোম্পানি কিছু কিছু জায়গায় লক্ষ্য করে সকল কিছু বোঝা যায়, এটা ফর এক্সাম্পল দিয়ে যদি বোঝাতেন যে এই জায়গায় কোনটা দেখলে আমাদের কোনটা? বেশি। মাত্র বললেন না যে কোম্পানির কিছু কিছু হ্যাঁ জায়গা হ্যাঁ, আছে যেমন যেখানে। আপনি আপনি যদি হ্যাঁ একটু শুধু প্রকিউরমেন্টের সিস্টেমটা একটু চেক করেন, যে প্রকিউরমেন্ট ওরা আসলে কিভাবে করা উচিত, তাদের সিস্টেম কি বা স্ট্যান্ডার্ড প্রসিডিউর কি,
তারপরে আপনি একটা ট্রানজেকশন দেখেন প্রকিউরমেন্টের, হ্যাঁ, আগে সিস্টেমটা দেখেন, তারপর একটা ট্রানজেকশন দেখেন। একটা ট্রানজেকশন দেখলেই বুঝবেন আসলে তারা স্ট্যান্ডার্ড প্রসেসটা ফলো করছে কিনা এবং সেইভাবেই তারা প্রকিউরমেন্ট করছে কিনা। একটা যদি না হয় বুঝবেন যে এই প্রকিউরমেন্ট সবগুলোতেই ঝামেলা আছে, কারণ একটা কোম্পানি যখন একটা প্রসেস ফলো করে এক একটার জন্য নিশ্চয়ই এক একটা ফলো করবে না, তাই না? একটা প্রকিউরমেন্টে যে সিস্টেম ফলো করবে বাকিগুলো সেম। সো একটা একটা করে এভাবে যদি আপনি চেক করেন, বা একটা সেলস চেক করলেন বা একটা পারচেস চেক করলেন, এরকম একটা একটা করে যদি আপনি চেক করেন সিস্টেমটা কি হওয়া উচিত এবং আসলে কি হচ্ছে, কিভাবে করেছে, তাহলে কিন্তু ওভারঅল ওর মানে কন্ট্রোল সিস্টেমের উপর আপনার একটা আইডিয়া চলে আসবে। ঠিক আছে? জি ম্যাম, বুঝছি ম্যাম, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, তো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যাসারশন নিয়ে আমরা ডিটেলস আলোচনা করেছিলাম। এখানে জাস্ট সংক্ষেপে বলা আছে, বইতে ছিল, আমরা ডিসকাসও করেছিলাম যে ক্লাসেস অফ ট্রানজেকশনে আমরা কোনো একটা ঘটনা ঘটেছে কিনা, এটা কমপ্লিট কিনা, রেকর্ডিং টেকর্ডিং কমপ্লিট কিনা, এটার ফিগারটা অ্যাকুরেট কিনা, কাট অফ ডেটটা ফলো করেছে কিনা, এটা কি কারেন্ট অ্যাসেট না নন কারেন্ট অ্যাসেট সেই ক্লাসিফিকেশন আছে কিনা, প্রেজেন্টেশন ঠিক আছে কিনা, কোথায় যাওয়া উচিত কি যাওয়া উচিত, অর্থাৎ ট্রানজেকশন ওয়াইজ যদি করি এগুলো চেক করা, তারপর ব্যালেন্স। ঠিক আছে, একটা প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্ট ফুল একটা ব্যালেন্স, হ্যাঁ, প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্ট হচ্ছে ফুল একটা ধরেন ব্যালেন্স। ওই ব্যালেন্সের প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্টের যে জিনিসগুলো আছে সেগুলা এক্সিস্টেন্স আছে কিনা কোম্পানিতে দেখা, প্রপার্টি প্ল্যান ইকুইপমেন্টের কিছু ডকুমেন্টস আপনি তো চেক করলেন যেটা রাইট অব্লিগেশন কোম্পানির আছে কিনা, এগুলো ঠিক মতো রেকর্ড করেছে কিনা, প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্টের যে জিনিসগুলো এবছর কিনেছে অ্যাকুরেট কিনা, ভ্যালু ঠিক আছে কিনা, এগুলো ঠিক মতো ক্লাসিফিকেশন আছে কিনা এবং এটা প্রেজেন্ট করেছে কিনা, এটা হচ্ছে একটা অ্যাকাউন্টিং ব্যালেন্স। আর ওই প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্টের যদি একটা ট্রানজেকশন নিয়ে আপনি আবার ধরেন একটা কম্পিউটার, ওই একটা ট্রানজেকশন ধরে আপনি যদি অ্যাসারশন চেক করতে যান এগুলো চেক করবেন, আর ওভারঅল ব্যালেন্সের যদি চেক করতে যান এগুলো চেক করবেন। সো এই ব্যাপারগুলো আপনারা বইতে ডিটেলস আছে, আমিও পড়িয়েছিলাম, আপনারা আরেকটু গো থ্রু করলে অ্যাসারশন ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। অর্থাৎ কোনো একটা ক্লাসেস অফ ট্রানজেকশনের ডিসক্লোজার ঠিক আছে কিনা, ট্রানজেকশনটা ঠিক আছে কিনা, আর এখানে হচ্ছে ব্যালেন্স, ওভারঅল ব্যালেন্স মানে প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্ট টোটালটা, এটা ব্যালেন্স ঠিক আছে কিনা, ডিসক্লোজার ঠিক আছে কিনা, আর সেটারই যদি একটা ট্রানজেকশন নিয়ে কাজ করি তাহলে এই ব্যাপারগুলো আমরা একটু চেক করব। আর এইটার সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট আমরা পড়িয়েছি এই চ্যাপ্টারে যে রিপোর্টিং এর আমরা একটা রিপোর্টিং এর ফরম্যাট দিয়েছিলাম, সেখানে আমার টাইটেল ছিল, অ্যাড্রেস ছিল, ওপিনিয়ন ছিল, বেসিস ফর ওপিনিয়ন ছিল, আমার ম্যাটেরিয়াল আনসার্টেনিটি রিলেটেড টু গোয়িং কনসার্ন একটা প্যারা ছিল, যদি থাকে এরকম তাহলে এই প্যারা দিতে হবে, কি অডিট ম্যাটার শুধু লিস্টেড কোম্পানির জন্য দিতে হয়, আদার ইনফরমেশন, রেসপন্সিবিলিটিস অফ ম্যানেজমেন্ট, অডিটর রেসপন্সিবিলিটি, লিগাল এবং রেগুলেটরি কি রিকোয়ারমেন্ট আছে, অডিটরের নেম, সিগনেচার, অ্যাড্রেস, এগুলো সব। ঠিক আছে, সো এরকম একটা অডিট রিপোর্ট দেখিয়েছিলাম, সাথে সাথে আমি পড়িয়েছিলাম এখানে রিপোর্ট কত ধরনের হয়। সো ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ যেটা দিচ্ছি সেটা আনকোয়ালিফাইড, মডিফাইডেরই আবার দুইটা ধরন আছে মূলত, একটা হচ্ছে ওপিনিয়নকে কোনোভাবে ইফেক্ট করে না, অর্থাৎ আনকোয়ালিফাইড রিপোর্টের মতো ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ দিয়ে যাবে, এক্সট্রা একটা প্যারা অ্যাড হবে, এমফাসিস অফ ম্যাটার অথবা ম্যাটেরিয়াল আনসার্টেনিটি রিলেটেড টু গোয়িং কনসার্ন, এরকম একটা প্যারা অ্যাড হবে যে এমন কোনো কিছু আছে কিনা যেটা আমার এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টকে ইম্প্যাক্ট করছে না কিন্তু ফিউচার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টকে ইম্প্যাক্ট করতে পারে, ইউজারকে জানানোর জন্য আমি যদি কোনো ইনফরমেশন দিতে চাই তাহলে এমফাসিস অফ ম্যাটারে দিব। আর যদি এমন কোনো ইনফরমেশন থেকে থাকে যেটা আমার অডিটর ওপিনিয়নকে ইম্প্যাক্ট করবে, অর্থাৎ তখন আমি আনকোয়ালিফাইড লিখতে পারবো না, আমাকে কোয়ালিফাইড রিপোর্ট অথবা অ্যাডভার্স রিপোর্ট অথবা ডিসক্লেইমার লিখতে হতে পারে। সো ডিসক্লেইমার কখন, যখন আমি কাজই করতে পারছি না, স্কোপ অফ লিমিটেশন অনেক বেশি হাই থাকে, তখন ডিসক্লেইমার যায়। আর এই স্কোপ অফ লিমিটেশন যদি খুব বেশি হাই না হলেও স্টিল ম্যাটেরিয়াল যদি হয় তাহলে কোয়ালিফাইড। আর অ্যাডভার্সটা হচ্ছে আমার সাথে ক্লায়েন্টের ডিসএগ্রিমেন্ট হচ্ছে, আমি বলছি যে এই আইএস এভাবে কাজ করে, এভাবেই স্ট্যান্ডার্ডে বলা আছে ফলো করতে, সেটা আইএস ফলো করে না, আইএফআরএস ফলো করে না, কোম্পানিজ অ্যাক্ট ফলো করে না, অর্থাৎ কমপ্লায়েন্সের ইস্যুতে যদি তার সাথে আমার মেজর ডিসএগ্রিমেন্ট হয় তাহলে অ্যাডভার্স, আর যদি সেই ডিসএগ্রিমেন্টের জায়গা যদি শুধু ম্যাটেরিয়াল হয় তাহলে হচ্ছে কোয়ালিফাইড। ঠিক আছে, সো এগুলোরই ব্যাখ্যা সিনপসিসে ছিল, আমি আপনাদেরকে হ্যান্ড নোট দিয়েও দেখিয়েছিলাম, বুঝিয়েছিলাম। সো আশা করি মোটামুটি একটা আইডিয়া হয়েছে। আর এক্সপেকটেশন গ্যাপ নিয়ে আমি এই চ্যাপ্টারে যেটা পড়েছিলাম যে আমাদের নর্মালি
অডিটর এবং পাবলিক পারসেপশন দুটো জায়গায় গ্যাপ হয়ে থাকে। কি কি গ্যাপ? একটা হচ্ছে মিসআন্ডারস্ট্যান্ডিং অফ দ্য নেচার অফ audited financial statement, misunderstanding as to the type and extent of work undertaken by auditor, or misunderstanding about the level of assurance. So ক্লায়েন্টের সাথে বা ইউজার যারা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ইউজ করে, ইউজার যারা, তারা ভাবে যে ব্যালেন্স শিট তো ঠিকঠাকই, মানে ফেয়ার ভ্যালু প্রোভাইড করবে, ব্যালেন্স শিটের ফিগার ঠিক আছে, এটা কোনো গোয়িং কনসার্ন, কোনো থ্রেট নাই, মানে তারা তাদের মতো করে তাদের আন্ডারস্ট্যান্ডিং দিয়ে চিন্তা করবে, কিন্তু বাস্তবে আসলে কি হয় এটা অনেক সময় দেখা যায় ইউজাররা জানে না। সো এই জায়গায় যে গ্যাপ হয়ে থাকে সেটাকেই বলছে আসলে এক্সপেকটেশন গ্যাপ। সেখানে মিসআন্ডারস্ট্যান্ডিং টু দ্য টাইপ অ্যান্ড এক্সটেন্ট অফ দ্য ওয়ার্ক, সেখানে দেখা যাচ্ছে যে সব এরর ধরতে হবে অডিটরের, সব ফ্রড ধরতে হবে, সব চেক করতে হবে, এরকম একটা ব্যাপার তারা মনে করে। আসলে অডিটরের কাজ কিন্তু এরর ধরা না, ফ্রড ধরা না, সব আইটেম টেস্ট করা না। তারা স্যাম্পল বেসিসে কাজ করে, টেস্টিং বেসিসে কাজ করে, যার কারণে ফ্রড বা এররের কোনো পসিবিলিটি থাকলে শেয়ার করে, বাট সেটা ধরা অডিটরের কাজ না। সো তারা যেহেতু ভাবে অডিটর সবকিছু ধরবে, সবকিছু চেক করবে, তারা ভাবতেই পারে অডিটর আমার হচ্ছে গিয়ে অ্যাবসলিউট অ্যাসুরেন্স দিবে। আসলে অ্যাবসলিউট অ্যাসুরেন্স দেয়া পসিবল হয় না। ঠিক আছে, সো আমরা কি করি? রিজনেবল অ্যাসুরেন্স দিয়ে থাকি। এই তো, এখানে আর ইম্পর্টেন্ট ওরকম কিছু নাই। আমরা চ্যাপ্টার 4 পড়েছিলাম, সরি 10, 4টা একটু আগে দেখেছি, আমরা 10টাও পড়েছিলাম। সো 10-এ কি ছিল? ডকুমেন্টেশন। ওকে, ডকুমেন্টেশন আমরা দেখেছি আসলে ডকুমেন্টেশন কাকে বলে। সো ডকুমেন্টেশন আসলে হচ্ছে সেই জিনিস যে আমরা হচ্ছে গিয়ে আমাদের অডিট পারপাজে আমাদের ফাইলে যা যা রাখি সব কিছুই হচ্ছে গিয়ে ডকুমেন্টেশন। ঠিক আছে, সো ডকুমেন্টেশন, সেটার পারপাস কি, আমরা কেন ডকুমেন্টেশন করি বা কেন আমরা ফাইলে ডকুমেন্টস রাখি? আমরা রাখি হচ্ছে গিয়ে আমরা কি কাজ করলাম, কিভাবে কাজ করলাম, কিভাবে হচ্ছে গিয়ে জিনিসগুলো রিভিউ করা হবে, সবকিছু জানার জন্য, বোঝার জন্য, বা আমাদের রিভিউ পারপাজে পার্টনার যখন ফাইল রিভিউ করে তখন সেটার পারপাজে আমরা যে ডকুমেন্টস গুলো রাখতে হয়, সেটাই আসলে ডকুমেন্টস এর পারপাস। আপনারা যদি রিভিউ টাইমে, আপনার পার্টনার তো সবসময় ইয়েতে যায় না, ফিল্ড অফিসে যায় না, যদি আপনাদের ঠিক মতো রিভিউ দিতে না পারে, হ্যাঁ, বা আপনার ডকুমেন্ট যদি ফাইলে না থাকে, সে কি রিভিউ দিবে আর কিভাবে হচ্ছে তার জিনিসগুলোকে সে উপস্থাপন করবে? সো এইটার জন্য আমাদের মূলত দেখতে হয় বা জিনিসগুলো রাখতে হয়। সো অডিট ডকুমেন্টেশন বা ওয়ার্কিং পেপার প্রোভাইড করা হচ্ছে সাফিসিয়েন্ট অ্যাপ্রোপ্রিয়েট অডিট এভিডেন্স ছিল কিনা, বা সেখান থেকে সাফিসিয়েন্ট অথবা অ্যাপ্রোপ্রিয়েট ডকুমেন্টস এনেছে কিনা। ঠিক আছে, এগুলো দেখেন। আর ডকুমেন্টেশন অটোমেটেড যেটা, সেটার একটা ব্যাপার আছে যে আমরা যদি কম্পিউটার মাধ্যমে যে অডিট ওয়ার্কিং পেপার রাখার এখন যে ব্যাপারটা, সেটা কিন্তু খুবই ভালো একটা ব্যাপার। এটার মাধ্যমে আপনার রিস্ক রিডিউস হয়, আপনার টাইম সেভ হয়, আপনার রিভিউ দিতে ইজি, আপনার ক্যারি করতে ইজি, সব দিক থেকে ইজি। সো আমরা চেষ্টা করব এখন থেকে পেপারলেস আস্তে আস্তে যদি ডকুমেন্টেশন করা যায়, দ্যাটস বেটার টু ক্যারি, দ্যাটস বেটার টু স্টোর। এটা খুবই উপকারী একটা ব্যাপার। হ্যাঁ, আর পার্মানেন্ট অডিট ফাইলে কি থাকে? এঙ্গেজমেন্ট লেটার, বোর্ড ম্যানুয়ালস, নিউ ক্লায়েন্ট কোশ্চেনিয়ারিজ, অ্যাকাউন্টিং সিস্টেম, মেমোরান্ডাম, প্রিভিয়াস ইয়ার সাইন ডকুমেন্টস। আর কারেন্ট অডিট ফাইলে হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, অ্যাকাউন্ট চেকলিস্ট, ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট ডিটেলস, এগুলো, এই ব্যাপারগুলো থাকে, এগুলো আমরা পড়েছি সবই, আপনাদের সাথে ডিটেলস ডিসকাশন হয়েছিল এটা নিয়ে। আর সেফ কাস্টডি বলছে কি যে ডকুমেন্টস, ক্লায়েন্টের ডকুমেন্টস গুলো
সিকিউর অবস্থায় মোটামুটি একটা জাজমেন্টাল টাইম পর্যন্ত রাখতে হয়। আমরা সেই জাজমেন্টটা ধরে নিয়েছি 5 ইয়ার্স, কারণ 5 ইয়ার্স এর পরে আসলে খুব একটা দেখা যায় ওই ক্লায়েন্টের ডকুমেন্টস দরকার হয় না। এই 5 ইয়ার্স এর মধ্যে যদি কোনো আপনার কোনো রেগুলেটরি বডি যদি চেক করতে চায় কোনো ফাইল কিংবা কোনো যদি দরকার হয়, তখন দেখা যায় এটা হেল্প করতে পারে। ওনারশিপ অ্যান্ড রাইট অফ অ্যাক্সেস টু ডকুমেন্টেশন, দেখা যাচ্ছে যে কে কিসের ওনারশিপ। ওয়ার্কিং পেপার ফাইল যেহেতু আমরা আমাদের নিজেদের পারপাসে করছি, আমাদের ওপিনিয়ন দেওয়ার জন্য, এটা হচ্ছে ক্লায়েন্ট অডিটরের বিলঙ্গিংস আর অডিট রিপোর্ট যেটার জন্য তারা আসলে আমাদেরকে ফি দেয় কাজ করায়, সো সেটা হচ্ছে তাদের বিলঙ্গিংস, আমরা সেটা একটা কপি রাখি। সো অ্যাসুরেন্স প্রোভাইডার কিন্তু তার ডকুমেন্টস গুলো তার বিলঙ্গিংস হলেও সে যে এগুলো একেবারে মানে যাকে তাকে দেখাবে তা না, এটা একটা কনফিডেন্সিয়ালিটি মেনটেন করে ব্যাপারটাকে রাখতে হয়। এবং যদি প্রয়োজন হয় কেউ যদি দেখতে চায় থার্ড পার্টি রিভিউ, তখনও কিন্তু আমরা ক্লায়েন্টের পারমিশন নিয়ে তারপর দেখাতে হয়। ঠিক আছে, সেই ব্যাপারগুলো খেয়াল রাখতে হয়। আমরা যদি একটু চ্যাপ্টার 11-এ আসি, এভিডেন্স অ্যান্ড স্যাম্পলিং। ঠিক আছে, সো এভিডেন্স অ্যান্ড স্যাম্পলিং আমরা এভিডেন্স ব্যাপারটা আর দ্বিতীয়বার দেখবো না, যেহেতু এটা চ্যাপ্টার 4-এও একটু দেখেছি, সেটা আর এখানে স্কিপ করে যায়। এখানে হচ্ছে গিয়ে এভিডেন্সের কিছু প্রসিডিউর ফলো করতে হয়, যে আমি এভিডেন্স যখন কালেক্ট করবো অডিটে, আমাকে ট্যানজিবল অ্যাসেটটা ইন্সপেকশন করতে হয়, ডকুমেন্টস গুলো ইন্সপেকশন করতে হয়, অবজার্ভ করতে হয় তাদের কাজ, পলিসি, ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম অবজার্ভ করতে হয়, কোনো কিছু জানার থাকলে ইনকোয়ারি করতে হয়, বিভিন্ন জায়গায় কনফার্মেশন, রিসিভেবল ব্যাংক কনফার্মেশন গুলো পাঠাতে হয়, ডেপ্রিসিয়েশন, ইন্টারেস্ট এগুলো রিক্যালকুলেট করে দেখতে হয়, কিছু জিনিস পারফর্ম করতে হয়, অ্যানালাইটিক্যাল প্রসিডিউর দেখতে হয়। ঠিক আছে, সো এগুলো দেখতে হয়। আর ক্যাটের কিছু ব্যাপার ছিল যে কম্পিউটার অ্যাসিস্টেড অডিট টেকনিক, একটা হচ্ছে ক্লায়েন্টের ডাটাকে যদি আমি আমার সিস্টেমে ঢুকিয়ে সেটার মাধ্যমে যদি আমি অডিট করি, সেটাকে বলে টেস্ট ডাটা। আর আমরা যদি অডিট সফটওয়্যার ইউজ করে আমরা কোনো কাজ করি, অডিট করি, সেটাকে অডিট সফটওয়্যার বলছে। সেখানে আমরা হচ্ছে আমাদের নিজেদের কাস্টমাইজ ওয়েতে যদি চালাই, অডিটের অনেক কম সময় লাগে এবং কম সময়ের মধ্যে আমরা অডিটটা কমপ্লিট করতে পারি। আর আরেকটা ছিল ডাটা অ্যানালাইসিস। আপনি বিভিন্নভাবে বিভিন্ন অ্যাঙ্গেলে যদি আমি একটা ক্লায়েন্টের ডাটাকে অ্যানালাইসিস করি, সেখান থেকে কিন্তু আমার ডিসিশন নিতে সুবিধা হয়। আপনি যত রকম অ্যানালাইসিস করবেন তত আপনার ডিসিশন নিতে মোর অ্যাকিউরেট হবে। হ্যাঁ, তো এগুলো একটা ব্যাপার ছিল এখানে। আর অ্যানালাইটিক্যাল প্রসিডিউর অবজেক্টিভ কি? অবজেক্টিভ হচ্ছে আমরা একটা অডিটে মূল জায়গায় কিভাবে তাড়াতাড়ি ফোকাস করা যায় সেটার জন্য অ্যানালাইটিক্যাল প্রসিডিউর করতে হয়। সুইটেবিলিটি ফ্যাক্টর কি? অ্যানালাইটিক্যাল প্রসিডিউরের সুইটেবিলিটি ফ্যাক্টর হচ্ছে গিয়ে যদি ছোট অর্গানাইজেশন হয় তার জন্য অ্যানালাইটিক্যাল প্রসিডিউর দরকার হয় না, যদি একটু বড় অর্গানাইজেশন হয় তখন দেখা যাচ্ছে অ্যানালাইটিক্যাল প্রসিডিউর করে, যাতে করে ট্রানজ্যাকশন সব দেখা না লাগে, আমরা একটা নির্দিষ্ট পরিমাণ ট্রানজ্যাকশন হয়তো চেক করতে পারি বা দেখতে পারি। আর রিলায়েবিলিটি ফ্যাক্টর আবার বলছে কি যে আমার যদি আমার ইনফরমেশন অ্যাভেলেবল থাকে, অ্যাকুরেট থাকে, আমি একটা অ্যানালাইটিক্যাল প্রসিডিউর করব, কিন্তু ইনফরমেশন গুলো যদি আমার কাছে অ্যাভেলেবল না থাকে, অ্যাকুরেট না হয়, আমি যদি সেটা থেকে মানে কি ধরনের আগের বছরের কি ধরনের ডেভিয়েশন ছিল, এই বছর কি ধরনের ডেভিয়েশন আছে, এগুলো ফ্রিকোয়েন্সি যদি না দেখি, ইনফরমেশন গুলো যদি রিলিভেন্ট না হয়, তাহলে কিন্তু আমি সেই জায়গা থেকে অ্যানালাইটিক্যাল প্রসিডিউর করে কোনো কিছুই পাবো না। আমার ইনফরমেশন অ্যাভেলেবল থাকতে হবে, অ্যাকুরেট হতে হবে, রিলিভেন্ট হতে হবে, সোর্সেস অফ ইনফরমেশন ঠিক থাকতে হবে, হ্যাঁ, এগুলো কম্পারেবল হতে হবে, অর্থাৎ লাস্ট ইয়ারের সাথে ইয়ারের কম্পারিজন, সবগুলো জিনিসকে অ্যানালাইসিস করে কিন্তু আমার একটা অ্যানালাইটিক্যাল প্রসিডিউর করা হয়। ঠিক আছে, আর আমরা এখানে অ্যাকাউন্টিং এস্টিমেট নিয়ে কথা বলেছিলাম, যে এস্টিমেটেড ফিগার যদি থাকে একটা অডিটে, আপনি কিভাবে চেক করবেন। ঠিক আছে, সো এস্টিমেটেড ফিগার চেকের জন্য আমার 4টা মাধ্যম ছিল। কি 4টা মাধ্যম? একটা হচ্ছে টেস্ট দ্য প্রসেস দ্যাট ম্যানেজমেন্ট ইউজ টু এস্টিমেট, অর্থাৎ ম্যানেজমেন্ট কি প্রসেস ইউজ করছে এস্টিমেটেড, অর্থাৎ যদি একটা ফিগার থাকে যে এটা এখনো বিল আসে না, কিন্তু ম্যানেজমেন্ট একটা ফিগার এস্টিমেটেড করে বসিয়ে দিয়েছে, কেন এত হলো, 100-র জায়গায় 120 হলো, কি রিজন, পাস্ট এক্সপিরিয়েন্স কি, ক্যালকুলেশন ঠিক আছে কিনা, তার সাথে কথা বলে আপনি স্যাটিসফাই হলে আপনি ওকে, আদারওয়াইজ হচ্ছে আপনি
এটাকে হয়তো স্যাটিসফাই না করতে পারলে সেই ইনফরমেশন দিয়ে আপনি ফাইন্ডিংস দেবেন। সেকেন্ড হচ্ছে আপনি লিগাল কোনো ইস্যু থাকলে আপনি নিজে নিজে এস্টিমেট করবেন এখানে প্রভিশন রাখার দরকার আছে কিনা, প্রভিশন রেখেছে কিনা, কতটুকু রাখার দরকার ছিল, পর্যাপ্ত কিনা, এগুলা নিয়ে ক্লায়েন্টকে অনেক সময় আমরা সাজেশন দিয়ে থাকি। সাবসিকুয়েন্ট ইভেন্ট অর্থাৎ একটা জিনিস এখন হলো মানে যখন আমি অডিট করতে যাচ্ছি অনেক সময় দেখা যায় সেটা ইনফরমেশন গুলো চলে আসছে বা সেটার রেজাল্টটা চলে আসছে, তো দেখা যায় সেই জায়গা থেকে আমরা অডিটর হিসেবে আমরা একটা সাবসিকুয়েন্ট ইনফরমেশন পেয়ে যাই এবং ডিসিশন নিতে সুবিধা হয়। আর যদি ক্লায়েন্টের অপারেশন ইফেক্টিভ হয় বা যদি ক্লায়েন্টের ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম অনেক স্ট্রং হয়, ধরেই নেওয়া যায় যে সেখানে এস্টিমেটেড ফিগারটাও মোটামুটি ঠিকই থাকবে, কারণ একটা জিনিসের আস্থার ব্যাপার আছে তো। হ্যাঁ, আমি একটা কিছুতে আস্থা রাখতে পারছি, তার মানে তার বাকি জিনিসগুলোর উপরে আমার একটা আস্থা আসবে, ঠিক আছে। সো এভাবেই অ্যাকাউন্টিং এস্টিমেট ব্যাপারটাকে 540, এটা অডিট অফ অ্যাকাউন্টিং এস্টিমেট, আমরা 4টা মেথড এগুলোকে কমপ্লিট করি বা চেক করি। কনসেপ্ট অফ স্যাম্পলিং, আমরা স্যাম্পলিং নিয়ে কথা বলেছি এই সেগমেন্টে। আমাদের অডিট স্যাম্পলিং হচ্ছে লেস দেন 100%ই আমরা আসলে চেক করি, তাইলে স্যাম্পলিং বলে। পুরো 100% চেক করলে তো আর স্যাম্পলিং বলতো না। পপুলেশন কি, পুরো সেট অফ ডাটাকে পপুলেশন বলছি। স্ট্যাটিস্টিক্যাল স্যাম্পলিং, আমি যদি ম্যাথমেটিক্যাল টার্ম ইউজ করে স্যাম্পলিং করি সেটা স্ট্যাটিস্টিক্যাল স্যাম্পলিং, আমি যদি ম্যাথমেটিক্যাল টার্ম ইউজ না করে স্যাম্পলিং করি সেটা নন স্ট্যাটিস্টিক্যাল স্যাম্পলিং। এরর হচ্ছে কন্ট্রোল ডেভিয়েশন, এক্সপেক্টেড এরর হচ্ছে আমি যতটুকু এক্সপেক্ট করছি যে এতটুকু ভুল থাকতে পারে সেটা হচ্ছে এক্সপেক্টেড এরর। স্যাম্পলিং ইউনিট হচ্ছে প্রত্যেকটা পপুলেশনের প্রত্যেকটা আইটেমকে এক ইন্ডিভিজুয়ালি স্যাম্পলিং ইউনিট বলে। আর ইম্পর্টেন্ট ছিল এখানে স্যাম্পলিং রিস্ক আর নন স্যাম্পলিং রিস্ক, অর্থাৎ আমি যদি স্যাম্পলিং করি যে এই কয়টাই দেখবো এবং আমার যদি নলেজ এক্সপিরিয়েন্সের অভাবে আমি সেখানের জিনিসটা বের করে না নিয়ে আসতে পারি সেটা স্যাম্পলিং রিস্ক। ওকে, সেটা স্যাম্পলিং রিস্ক। আর নন স্যাম্পলিং রিস্ক আমি আসলে এটা আমার স্যাম্পলিং এ রাখি নাই, কিন্তু এটাতে প্রবলেম ছিল। সো নন স্যাম্পলিং রিস্কে নর্মালি অডিটরকে কোনো দোষারোপ করা হয় না, কিন্তু স্যাম্পলিং রিস্কে করা হয়, কারণ স্যাম্পলিং রিস্ক কথা বলছে কে অলরেডি 2 উইকেট চেঞ্জ, ইন্ডিয়া ব্যাটিং করে 93 রান, 10 ওভার শেষ। তিলক বর্মা 12-11 বলে, সূর্য কুমার সকলে 7, সাউন্ড কি জিরো হচ্ছে 8 গেল। আমি পড়াচ্ছি, সে খেলা দেখছে, ঠিক আছে। তাহলে কি আমার আর আগানো উচিত? আপনারা যদি বসে বসে খেলা দেখেন তাহলে দেখেন, আমি আর অত কষ্ট করে আপনাদেরকে পড়াচ্ছি কেন? এবং তাকে আমি রিমুভও করতে পারছি না, অফও করতে পারছি না। সামহাও হয়তো এই টিমস এর আমার এই জায়গায় মেকানিজম গুলো একটু ডিফারেন্ট, যার কারণে হয়তো পারছি না। পাকিস্তান ম্যাচে বলতে তোমরা বিষয় কি আয়োজন করছে? আপনারা কি কেউ মনীষা ভাইয়া, ওই যে আগের সময় যে হোস্ট কো হোস্ট এরকম কিছু আছে? খুবই ডিস্টার্বিং, কিভাবে না কি ম্যাম করা? এটাই তো দেখা যাচ্ছে না। ওকে, সবাইকে মিউট করে দিয়েছি। শোনা যাচ্ছে আমাকে? ম্যাম আমরা এই অবস্থায় এসেও এখনো আমাদের কত ইম্যাচিউরিটি, আমরা বসে বসে খেলা দেখি সাউন্ড দিয়ে, হ্যাঁ, এবং ক্লাসে ডিস্টার্ব করছি, কি এম্বারেসিং। যাই হোক, স্যাম্পলিং রিস্ক নন স্যাম্পলিং রিস্কটা আমরা দেখেছি। আমাদের এখানে স্যাম্পলিং এর কিছু মেথড আমরা পড়েছি, তবে বলেছি সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে মনিটরি ইউনিট স্যাম্পলিং, যেটা আসলে ম্যাটেরিয়ালিটির বেসিসে আমরা সেট করি যে আমরা কোনগুলা দেখবো কোনগুলা দেখবো না। হ্যাঁ, সেই জন্য আর বাকিগুলো আসলে খুব একটা ইম্পর্টেন্ট ছিল না এই জায়গায়। ওকে, আমরা হচ্ছে গিয়ে এখন রিলেটেড পার্টিটা একটু দেখি। একটা second।
কে যেন রিলেটেড পার্টি নিয়ে একটু কোশ্চেন করেছিলেন? দীপ্ত? ম্যাম দীপ। আচ্ছা, রিটেন রিপ্রেজেন্টেশন লেটারে আমরা রিলেটেড পার্টি নিয়ে বারবার কথা বলেছি। হ্যাঁ, রিলেটেড পার্টি কি আমরা বলেছি যে কমন কন্ট্রোল, অর্থাৎ আমার বিজনেসের যে কন্ট্রোল আরেকটা বিজনেসের যদি সেম কন্ট্রোল থাকে এবং আমাদের মধ্যে যদি কোনো লেনদেন হয় এবং সেই লেনদেনটা যদি আর্মস লেন্থ ট্রানজেকশন মেনে না হয়, অর্থাৎ বাইরের মার্কেটে যা দাম এই লেনদেনটা যদি সেই প্রাইসটাকে ফলো না করে এটা কম বেশি করা হয়, তাহলেই সেটা আসলে অডিটের দৃষ্টিতে একটা ফ্রডের একটা সম্ভাবনা দেখা দেয়। সো রিলেটেড পার্টির সাথে ট্রানজেকশন কিন্তু মানে আহ, অবৈধ যে তা না, এটা লিগাল এবং এটা হয়ে থাকে হরহামেশা। কিন্তু আপনি যদি মার্কেটে আছে 2 টাকা, আমি আমার প্রায়োরিটি মানে একে প্রফিট করার জন্য বা ইয়ে করার জন্য আমার টাকা সরানোর জন্য আমি যদি তার কাছ থেকে 3 টাকা দিয়ে কিনি, 4 টাকা দিয়ে কিনি, এটা হচ্ছে ফ্রড এবং এটা রিপোর্ট হতে হবে। ঠিক আছে? সো রিলেটেড পার্টি হচ্ছে এমন একটা জিনিস যে আমি যে কোম্পানির সেটার কন্ট্রোল আর আরেকটা কোম্পানি যার সাথে আমার ট্রানজেকশন ওইটার কন্ট্রোলও সেম। এই কন্ট্রোল সেম হলেই মূলত প্রবলেম হয় যে আমার কিছু কিছু ফ্রড বা ইলিগাল কিছু ট্রানজেকশনের ব্যাপার স্যাপার থাকতে পারে। সো এই কারণে এই ইলিগাল ব্যাপার স্যাপার গুলো থামানোর জন্যই বারবার বলা হয়েছে, বিশেষ করে লিস্টেড কোম্পানিতে রিলেটেড পার্টির সাথে যত রকম ট্রানজেকশন সব ডিসক্লোজ করতে হবে, কত টাকার কয়টা ট্রানজেকশন কিভাবে কি এভরিথিং এভরিথিং খুবই ভালো মতো ডিসক্লোজ করতে হয়। ঠিক আছে? সো এগুলো যেন আমরা না ভুলে যাই। সো এটা এখানে কি আমরা ইন্টার পুরোপুরি কোম্পানির কথা বলেন? ইন্টার জি কোম্পানি? ইন্টার ইন্টার কোম্পানি? কোম্পানি হতে পারে, ইন্টার কোম্পানি ট্রানজেকশন হতে পারে অথবা নাও হতে। ইন্টার কোম্পানি ট্রানজেকশন তো আছে, এর সাথে আমার সাবসিডিয়ারি, এর সাথে আমার এত পার্সেন্টেজের শেয়ার আছে, সেটাও হতে পারে। আবার সাপ্লায়ার, হ্যাঁ, আমি একটা কোম্পানি থেকে কিনলাম বা একটা কোম্পানির কাছে বিক্রি করলাম, ওই কোম্পানিটার মানে মেজর একটা পার্ট আমি কারো কাছ থেকে কিনলাম বা মেজর একটা সেলস কারোর সাথে করলাম। এই যে রিসিভেবল পেয়েবলের মধ্যেও আমার এমন কোনো কোম্পানি থাকতে পারে যেটা আমার কন্ট্রোল আছে ওই কোম্পানিতে। হ্যাঁ, আমি ওই কোম্পানির ডিরেক্টর পদে আছি। সো এটাও কিন্তু ইন্টার কোম্পানি ট্রানজাকশন। ঠিক আছে? সো নট অনলি যে সাবসিডিয়ারি অ্যাসোসিয়েট হবে এমন, এটা সাপ্লায়ার যারা আছে যাদের কাছ থেকে কিনি বিক্রি করি এদের মাঝেও কিন্তু রিলেটেড পার্টি ব্যাপারটা থাকার সম্ভাবনা বেশি। ঠিক আছে? রাইট ম্যাম, বুঝতে পারছি, থ্যাংক ইউ। জি। সো এই যে জায়গাগুলো আমার ম্যানেজমেন্ট রিপ্রেজেন্টেশন লেটারে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট রিলেটেড জিনিসগুলো তারা উল্লেখ করে, তারা ঠিক মতো ইন্টারনাল কন্ট্রোল সিস্টেম মেনে চলে সবকিছু করেছে কিংবা তাদের সবকিছু ঠিক আছে, রিলেটেড পার্টির সাথে ট্রানজেকশন মানে তারা তাদের সবকিছুই অ্যাকনলেজ করে। কিন্তু আমি অডিটর হিসেবে এটা পাওয়ার পরে আমি দেখবো আসলে তারা সবকিছু ঠিকঠাক মতো ফলো করছে কিনা, এটা দেখা আমার দায়িত্ব। কারণ লিখছে এক, করছে আরেক। লিখার আর যেটা আপনাদেরকে সবচেয়ে অ্যালার্মিং বলেছিলাম যে আসলে ম্যানেজমেন্ট রিপ্রেজেন্টেশন লেটার ম্যাক্সিমাম টাইমই ক্লায়েন্ট লিখতে পারে না বা ক্লায়েন্ট কি লিখতে হবে জানে না, আপনাকে বলে যে আপনারা ড্রাফট করে দেন, আমরা সাইন করে দিব। সো এই যে ড্রাফট করে দেন, সাইন করে দেয়া, এই ব্যাপারটা যদি তারা না পড়ে সাইন করে তাহলে অনেক সময় দেখা যায় আমরা আমাদের পর্যাপ্ত কোঅপারেশনটা তাদের কাছ থেকে পাই না। হ্যাঁ, বা কি লেখা আছে কি লিখতে হবে তারা সেটা জানে না, বা এটা আসলে এটা লেখা হয়েছে আদৌ তারা এটা করে কিনা তারা সেটাও শিওর না। সো ম্যানেজমেন্ট রিপ্রেজেন্টেশন লেটার পাওয়াই যে সবকিছু তা না, এটা চেক করতে হয় এখানে কি আছে কি নাই, কিভাবে কি কাজ করা যায়। ঠিক আছে? সো এই কারণেই ম্যানেজমেন্ট রিপ্রেজেন্টেশন লেটারটা নিতে হয় এবং চেক করতে হয় যে যা লেখা আছে সেগুলো ঠিক আছে কিনা বা সেগুলো ঠিকভাবে আসলে পালন করছে কিনা। ঠিক আছে? আর এখানে রিলেটেড পার্টিটা যেটা বলেছি এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা ব্যাপার। ঠিক আছে? সো আচ্ছা, আর আরেকটা চ্যাপ্টার শুধু বাকি আমার 13, আমি এই ফাঁকে একটু ব্রেক নিব। এসে আমি হচ্ছে 20 মিনিটস একটা ব্রেক নিচ্ছি, আমি এসে চ্যাপ্টার 13টা একটু দেখবো। আর এর ফাঁকে আপনাদের কোনো কোশ্চেন থাকলে আমি অ্যান্সার দিব, আদারওয়াইজ হচ্ছে গিয়ে এরপরে শেষ করব। ঠিক আছে? সো আপাতত আমি একটু পজ দিচ্ছি, আমি আসতেছি ঠিক 20 মিনিটস পরে। ওকে?
তার সাথে সৌজন্য
আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাম। জি, ওয়ালাইকুম আসসালাম, বলেন। আমি আর চ্যাপ্টার 13টা একটু দেখাচ্ছি, এরপরে আসলে আপনাদের কোশ্চেন নিব, আর যদি না থাকে তাহলে হয়তো শেষ করতে হবে। হ্যাঁ, আমি একটু চ্যাপ্টার 13টা শেয়ার করছি, একটু দেখিয়ে নিই। আচ্ছা, এটা হচ্ছে লাস্ট চ্যাপ্টার যে আমি পড়িয়েছি, সেগুলো মোটামুটি আজকে আমরা আরেকটু রিভিউ দিয়েছিলাম, কিছু কিছু জায়গা, সব না। আসলে সব তো আর এত স্বল্প সময় সম্ভব না। দেখা যাচ্ছে যে যেগুলো ইম্পর্টেন্ট আমার কাছে আরেকটু টপিক মনে হয়েছে, সেটাকে আজকে আমি আরেকটু রিভিউ দিয়ে দিয়েছি আপনাদের এক্সামের সুবিধার্থে, যাতে করে এক্সামটা ভালো হয়। হ্যাঁ, সো আমরা চ্যাপ্টার 13 যেটা পড়েছি সেটা হচ্ছে সাবস্টেন্টিভ প্রসিজার কি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ফিগার। সো এটাতে ফার্স্টে আমরা নন কারেন্ট অ্যাসেট কিভাবে চেক করতে হয় সেটা দেখেছি, যে নন কারেন্ট অ্যাসেট আপনার রাইটস এন্ড অব্লিগেশন ঠিক আছে কিনা, এটা এক্সিস্ট করে কিনা, এটার ভ্যালু ঠিক আছে কিনা, ডেপ্রিসিয়েশন রেট ঠিক আছে কিনা, এগুলো দেখতে হয়। সো এই সূত্র ধরে যদি আমি অডিট করতে যাই, আমার আসলে রিস্ক কোথায় কোথায় থাকে। এক হচ্ছে গিয়ে আসলে কোম্পানি এটা ওন করে কিনা, এটা একটু দেখা। হ্যাঁ, যে মানে কোম্পানি ওন করে না করে না সেটা একটু দেখা, কারণ আমার ডকুমেন্টস দেখলে আমি বুঝতে পারবো এটা কোম্পানির কিনা অ্যাসেটটা। যদি হয় তাহলে কোম্পানির ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা আসবে, আদারওয়াইজ না। আর হচ্ছে দ্য অ্যাসেট নট অ্যাকচুয়ালি এক্সিস্টিং অর হ্যাভিং বিন সোল্ড বাই দ্য, অর্থাৎ আপনি যখন ফিজিক্যালি চেক দিতে যাবেন দেখবেন যে কিছু অ্যাসেটের নামে আছে, ভিতরে আছে, কিন্তু অ্যাকচুয়ালি নাই। অর্থাৎ হতে পারে এটা ড্যামেজ হয়ে গিয়েছে, সোল করে দিতে পারে, অথবা নাই, কিন্তু এটা কোম্পানির অ্যাসেট বুকে রয়ে গেছে। ঠিক আছে। আবার হচ্ছে কি ওমিশন অফ অ্যাসেট ওন বাই দ্য কোম্পানি, ওন করছে কিন্তু এটা সামহাও বাদ পড়ে গেছে। অর্থাৎ যেটা আগের ক্লাসেও বলেছিলাম, যে ফিজিক্যালি আমি যখন ভেরিফাই করি, এমন হতে পারে কিছু অ্যাসেট আমি পাচ্ছি কিন্তু রেজিস্টারে নাই, আবার কিছু অ্যাসেট রেজিস্টারে আছে কিন্তু আমি ফিজিক্যালি পাচ্ছি না। দুই ধরনের ঘটনাই ঘটতে পারে। সো এগুলোর জন্যই আসলে ফিজিক্যালি ভেরিফাই করাটা অ্যাসেট খুবই জরুরি। ঠিক আছে, এখানে রিস্ক থেকে যায়। ভ্যালু ঠিক আছে কিনা সেটা একটা দেখার বিষয়, ওভার ভ্যালু হচ্ছে কিনা, আন্ডার ভ্যালু হচ্ছে কিনা, এগুলো দেখার বিষয়। বিশেষ করে ল্যান্ডের ক্ষেত্রে কবে কিনেছি, এর পরে কি কোনো রিভ্যালুয়েশন হয়েছে, নাকি কস্ট প্রাইসেই আমি দেখাচ্ছি, কারণ ল্যান্ডের ভ্যালু কিন্তু বাড়ে। সো এইটা একটা ব্যাপার। ঠিক আছে, এগুলো দেখতে হয়। আর হচ্ছে এটা প্রেজেন্টেশন ঠিক আছে কিনা, ডিসক্লোজার ঠিক আছে কিনা, এই ব্যাপারগুলো আমরা অ্যাসেটের ক্ষেত্রে দেখে থাকি। আর আমি যদি কোম্পানির কাছে ডকুমেন্টস এর রিকুইজিশন দিয়ে থাকি, যে কোন কোন ডকুমেন্টস গুলোর মাধ্যমে আমি আসলে এগুলো চেক করতে পারবো, এতক্ষণ যে রিস্ক গুলো ডিসকাস করছিলাম, অ্যাসেট রেজিস্টার, পারচেজ ইনভয়েস, সেল ইনভয়েস, রেজিস্ট্রেশন ডকুমেন্টস, ভ্যালুয়েশন যদি হয়ে থাকে সেটা, লিস্ট যদি হয়ে থাকে লিস্ট ডকুমেন্টস গুলা, ফিজিক্যাল ইন্সপেকশন কোম্পানি যদি করে থাকে সেটা, ডেপ্রিসিয়েশনের কি রেকর্ড আছে সেগুলো দেখা। ঠিক আছে। আর যদি ইনটেনজিবল নন কারেন্টে আসি, ইনটেনজিবল নন কারেন্ট নর্মালি আমরা সফটওয়্যারটাকে ধরে থাকি, সেখানেও আপনার দেখতে হবে এক্সিস্ট করে কিনা। এক্সিস্ট আমরা যদি একটা সফটওয়্যার ইউজ করি, সেটা থেকে যে রিপোর্ট বের হবে, রিপোর্টেই বোঝা যাবে যে আসলে সফটওয়্যারটা ইউজ হচ্ছে কিনা। ভ্যালু ঠিক আছে কিনা, এটার হচ্ছে গিয়ে আমার মানে অ্যামোর্টাইজেশন রেট, ডেপ্রিসিয়েশন বলি ট্যানজিবল নন কারেন্ট অ্যাসেটের ক্ষেত্রে, সেম ব্যাপারটাকে অ্যামোর্টাইজেশন বলি ইনট্যানজিবল নন কারেন্ট অ্যাসেটের ক্ষেত্রে। ঠিক আছে, অ্যামোর্টাইজেশন ঠিক আছে কিনা এটা একটু দেখতে হবে। আর হচ্ছে রং কস্ট, এটা ভ্যালু হচ্ছে কিনা দেখতে হবে। ঠিক আছে। সো সফটওয়্যার বা ইনটেনজিবল অ্যাসেটের ক্ষেত্রে আসলে এত তাড়াতাড়ি আমাদের ডিজিটাল যুগ, এত তাড়াতাড়ি জিনিসগুলো চেঞ্জ হয় যে আমার কিছুদিন পরপরই দেখতে হয় এই জিনিসটা আসলে ওয়ার্ক করছে কিনা, বা নতুন কোনো প্রযুক্তি এসেছে কিনা যে এটা এখন অবসোলেট করে দিতে হবে, ড্যামেজ করে দিতে হবে, বা এটাকে বিক্রি করে নতুনটা নিতে হবে, এমন কোনো ব্যাপার আছে কিনা। সো এগুলোকে একটু খেয়াল রেখে আসলে আমাকে
নন কারেন্ট অ্যাসেটটা চেক করে দেখতে হয় অডিটের ক্ষেত্রে, এবং আমরা ইনফরমেশন নিয়ে সেটাকে একটু চেক করে দেখি। আমি যদি ইনভেন্টরির ক্ষেত্রে বলি, আমরা ইনভেন্টরি নর্মালি ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিতে থাকি, আমরা ইনভেন্টরি কাউন্টিং এ অ্যাটেন্ড করি, সেখানে কি আছে রেজিস্টারে, ফিজিক্যালি কি পাচ্ছি, মানে বেশি পাচ্ছি কিনা কম পাচ্ছি কিনা এই ব্যাপারগুলো দেখা যায়। তারপরে ইনভেন্টরি কি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে কস্ট ভ্যালুতে আছে নাকি নিট রিলাইজেবল ভ্যালু, কারণ আমার IS2 বলে কস্ট এবং নিট রিলাইজেবল ভ্যালুর মধ্যে যেটা লোয়ার সেই প্রাইসে দেখাতে হবে। সাম কেসেসে কনফার্মেশন অফ ওনারশিপ, অর্থাৎ আমার ইনভেন্টরির ওনারশিপটা দেখতে হয়। আর এখানে রিস্ক কি থাকে, যে ইনভেন্টরি মানে এখানে রিস্ক একদম এগুলা আমি ডিটেলসে পড়িয়েছি। আমি এখন সংক্ষেপে যদি বলি, আমি যদি ফিজিক্যালি দেখতে যাই ইনভেন্টরি, এমন আছে যে কিছু ইনভেন্টরি আমি দেখবো যে ফিজিক্যালি আছে কিন্তু রেজিস্টারে নাই। সেটা এমনও হতে পারে তারা ইনক্লুড করেনি, আবার এমনও হতে পারে যে বলবে যে এগুলো সেল হয়ে গিয়েছে, কিন্তু আমার যেই যাদের কাছে সেল করেছি কাস্টমার এটা ডেলিভারি নেয়নি বলে আমার হচ্ছে এখানে আছে। এটা যদি কস্ট থাকে অবশ্যই কবে সেল হয়েছে, সে কি আদৌ রিসিভ করেছে কিনা, এরকম কোনো ডকুমেন্টস আছে কিনা, সেগুলো একটু চেক করে আমাকে দেখতে হবে অ্যাজ অডিটর। আবার অনেক সময় দেখা যাচ্ছে এমন কিছু পাচ্ছি মানে রেজিস্টারে আছে কিন্তু আসলে অ্যাকচুয়ালি আমি গিয়ে ফিজিক্যালি সেটা পাইনি, এরকমও থাকতে পারে। হ্যাঁ, অনেক সময় বেশি থাকতে পারে, অনেক সময় একদম যেটা আছে সেটা নাও থাকতে পারে, অর্থাৎ রেজিস্টারে 10টা আছে আমি পাচ্ছি 8টা, বাকি 2টা কই। সো এই ব্যাপারগুলো আমি যখন ফিজিক্যালি অ্যাসেট এবং ইনভেন্টরি এই দুইটাই ফিজিক্যালি কাউন্ট করতে হয়, এই দুইটাই গরমিল থাকে যখন ফিজিক্যালি আমি কাউন্ট করি, তো এগুলো আমাকে একটু চেক করে দেখতে হয়। এমন না যে সবগুলো চেক করবো, র্যান্ডম বেসিসে কিছু বড় বড় আইটেম একটু চেক করে দেখা যেতে পারে, ঠিক আছে। এবং ভ্যালুটা কি দেখতে হবে, যে একটা জিনিস আমি দেখতে পাচ্ছি খুবই মানে এমন অবস্থায় আছে এটা আসলে বিক্রি করলে অল্প কয় টাকা পাওয়া যাবে, এটা যদি ফুল ভ্যালুতে দেখায় ডেফিনেটলি এটা সাজেস্ট করতে হবে এটা নিউট্রিলাইজেবল ভ্যালু কি সেই ভ্যালুতে যেন দেখায়। কারণ আপনি যদি কস্ট ভ্যালুতে দেখান এবং এটা বিক্রি করলে যদি এখন কস্ট ভ্যালুতে দেখিয়ে রেখেছেন 100, বিক্রি করলে যদি এটা থেকে মাত্র 10 টাকা পান, আপনার কি উচিত 100 টাকা দেখানো? তাহলে তো আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আপনি ওভার স্টেটেড করে ফেলেছেন। হ্যাঁ, সো এই ব্যাপারগুলো আমরা একটু দেখবো যখন ইনভেন্টরিটা চেক দিব। ওকে, রাইটস এন্ড অব্লিগেশন গুলোও দেখবো, কাট অফ পিরিয়ডও দেখবো, এই ব্যাপারগুলো যখন দেখবো তখন মোটামুটি বলা যায় ইনভেন্টরি চেকটা ঠিক আছে। এবং এই ইনভেন্টরি চেকের জন্য আপনি ইনভেন্টরি কাউন্টিং এর ডকুমেন্টস দিতে পারেন। যদি সেল হয় বলে থাকে যেগুলা সেল হয়েছে কিন্তু পার্টি রিসিভ করেনি, দরকার হলে আপনি একটু থার্ড পার্টি কনফার্মেশন নেবেন। কি কি পারচেস করেছি পারচেস ইনভয়েস গুলো কালেক্ট করা, ওয়ার্ক ইন প্রোগ্রেসে কি আছে, পোস্ট ইয়ারিং সেলসে কি আছে, এগুলো সবকিছু আপনি হচ্ছে একটু প্রাইস এবং লিস্ট গুলা ইনভয়েস গুলা নিলে চেক করলেই মোটামুটি লুপহোল কোথায় আছে সেটা বের হয়ে আসে। ঠিক আছে, আমরা পড়েছিলাম রিসিভেবল। রিসিভেবল আমি বলেছি রিস্ক থাকে যে আপনার ফেক রিসিভেবল দেখাতে পারে। হ্যাঁ, অর্থাৎ রিসিভেবল না কিন্তু রিসিভেবল দেখিয়ে রেখেছে। আপনি যদি ফিজিক্যালি বা ফিজিক্যালি না ঠিক কনফার্মেশন যদি পাঠান কারো কাছে, হয়তো সে বলবে আমি তো পে করে দিয়েছি, কিন্তু আপনার অ্যাকাউন্টে দেখা যাচ্ছে এখনো রিসিভেবল। তার মানে এখানে আপনার কোনো এমপ্লয়ি আছে যারা কিনে টাকাটা হয়তো বা ক্যাশে রিসিভ করে, তাদের কোনো পারপাস সার্ভ করছে। হ্যাঁ, এই মিন দা টাইম, মানে একটা টাইমের মধ্যে সে তার বেনিফিটের জন্য এই টাকাটা রিসিভ করে কাজ করছে। সো এরকম ফেক রিসিভেবল কিছু থাকতে পারে, সেটা আমার উচিত যখন আমি চেক করব কিছু কিছু রিসিভেবলকে একটু যদি কনফার্মেশন পাঠাতে পারি এই ব্যাপারটা একটু ইজি হয়ে যাবে টু আইডেন্টিফাই। সেটার জন্য রিসিভেবল লেজার নিতে হবে, কনফার্মেশন মানে কাদেরকে পাঠাবেন পুরো কাস্টমার লিস্টটা নিতে হবে, কারোর সাথে এমন আছে কিনা যে ক্যাশ পেমেন্টের ব্যাপার আছে। সো এগুলো যদি নিয়ে একটু চেক দেওয়া হয় তাহলে রিসিভেবল থেকে মোটামুটি একটা ইনফরমেশন পাওয়া যায়। আর ক্যাশ এট ব্যাংক যদি বলেন, ব্যাংকের আসলে রিস্ক কোথায়, আমার ব্যাংক বুক, ব্যাংকের স্টেটমেন্ট এবং রিকনসিলিয়েশন এগুলো নিতে হয়, নিয়ে চেক করতে হয় রিকনসিলিয়েশনে এমন কোনো আইটেম আছে কিনা যেটা কিনা অনেক দিন ধরে রিকনসিলিয়েশনে পড়ে আছে, রিসিভও হচ্ছে না বাট ক্লিয়ার হচ্ছে না। কেন রিসিভেবলে পড়ে আছে? 6 মাসের বেশি চেক কিন্তু রিসিভেবলে পড়ে থাকার কথা না, বা ব্যাংক রিকনসিলিয়েশনে পড়ে থাকার কথা না। সো এগুলো আমরা এরকম কিছু আছে কিনা চেক করব। ব্যাংক সবকিছু ডিক্লেয়ার করেছে কিনা সেটা একটা দেখার বিষয়। এটা অবশ্য যদি ইনফরমেশন না দেয় আপনার পক্ষে ডিফিকাল্ট বের করা। আপনি হচ্ছে ম্যানেজমেন্ট রিপ্রেজেন্টেশন লেটার বা আলাদা করে কনফার্মেশন নেবেন যে এই কয়টা ব্যাংক অ্যাকাউন্টের বাইরে তাদের আর ব্যাংক অ্যাকাউন্ট নেই, আমাদের সেফগার্ডের জন্য। হ্যাঁ, কারণ তারা অনেক সময় ব্যাংক অ্যাকাউন্ট হাইড করতে পারে, ট্রানজেকশন হাইড করতে পারি। ঠিক আছে, সো ব্যাংকের কনফার্মেশন নেয়া, ব্যাংক বুকটা কালেক্ট করা,
ব্যাংক স্টেটমেন্টটা কালেক্ট করা, এগুলো দিয়ে যদি আপনি একটু চেক দেন অ্যাজ অডিটর, দেখবেন যে আপনার মূল ব্যাপারগুলো বের হয়ে গেছে। এখানে রিস্ক হচ্ছে গিয়ে যে নট অল ব্যাংক ব্যালেন্সেস ওন বাই দ্য কোম্পানি ডিসক্লোজ, যেটা বলছিলাম। রিকনসিলিয়েশন ডিফারেন্সটা অনেক বেশি এবং সেটা হচ্ছে গিয়ে হয়তো বা ক্লিয়ার হচ্ছে না। ম্যাটেরিয়াল ক্যাশ ফ্লো যদি থাকে সেটা হয়তো অনেক সময় অমিটেড বা মিসস্টেটেড হতে পারে। সো ক্যাশ এট ব্যাংক, ক্যাশ ইন হ্যান্ড, এই দুইটাই ভালো করে একটু চেক দিয়ে আমাদেরকে কনফার্ম হতে হবে এখানে কি রিস্ক আছে এবং সেই রিস্কটা কিভাবে মিনিমাইজ করা যায়। ঠিক আছে? সো রিসিভেবলের উল্টোটাই হচ্ছে পেয়েবল। পেয়েবলও এমন থাকতে পারে যে আমি মানে পে করি নাই, কিন্তু হচ্ছে গিয়ে হয়তো বা পে করতে হবে সেটাই তো আমাকে পেয়েবলে দেখায়। হ্যাঁ, তো এমন হয়তো বা হতে পারে যে আমি হচ্ছে পে করে দিয়েছি কিন্তু স্টিল পেয়েবলে আছে। তো পে করে দিয়েছি হয়তো এমন হ্যান্ডে আমার নিজের কোম্পানির মধ্যে এমন কেউ এটাকে রিসিভ করেছে যে সেটাকে সে ক্যাপিটালাইজ করে তারপরে পরবর্তীতে হয়তো পেয়েবলটা ক্লিয়ার করবে, বা হয়তো বা পেয়েবল বা সাপ্লায়ার যে আছে তার সাথে তার একটা লিঙ্ক আছে, সে টাকাটা রিসিভ করে সে নিজের কাজে ইউজ করতেছে, পরে হয়তো সাপ্লায়ারকে দিচ্ছে। সো পেয়েবল রিসিভেবল দুটোতেই ফেক রিসিভেবল ফেক পেয়েবল এই ব্যাপারটা থাকতে পারে। আমরা যদি একটু ঠান্ডা মাথায় চেক করি, অডিটর হিসেবে ডকুমেন্টস গুলো নিয়ে একটু গো থ্রু করি, ক্রস ম্যাচ করি, তাহলে এই ব্যাপারগুলো বের হয়ে যায়। ঠিক আছে? কনফার্মেশন যদি অনেক সময় নেওয়া পসিবল হয় সেটা নিতে হবে। আর লং টার্ম লাইবিলিটিস এর ক্ষেত্রে মেজর রিস্ক হচ্ছে যে আপনার অনেক লোন আছে, যদি তারা অনেক সময় ডিসক্লোজ করে না লোন, কিংবা ইন্টারেস্ট ক্যালকুলেশনটা ঠিক মতো করে না এবং ডিসক্লোজারও ঠিক মতো দেয় না। সো আমি লোনের ডকুমেন্টস গুলো নিব, কার কাছ থেকে লোন নিয়েছো, কোন ব্যাংক, সেখানে কনফার্মেশন নিব, পাঠাবো, ডকুমেন্টস গুলো কালেক্ট করব, ইন্টারেস্ট ক্যালকুলেশন গুলো রিচেক দিব, তাহলে বোঝা যাবে এখানে কি ধরনের প্রবলেম থাকতে পারে। ঠিক আছে? ঠিক মতো পে করছে কিনা, ইন্টারেস্ট পে করছে কিনা, মেইন টাকাটা পে করছে কিনা, এগুলো একটা দেখার বিষয় আছে। ঠিক আছে? সো এটা মোটামুটি আমার সাইড থেকে একটু যদি বলেন যে কুইক রিভিউ, যেই চ্যাপ্টার গুলো পড়িয়েছি সেগুলোর একটা কুইক রিভিউ যদি বলেন, এটা ছিল সেটা। সো আসলে এর পরের ব্যাপারগুলো আপনাদের কাছে, আপনারা একটু এখন বলেন আপনাদের কি এমন কিছু আছে কিনা যেটা আমার কাছে জানার বা বোঝার। আমি মোটামুটি আমার সাইড থেকে কমপ্লিট করেছি। প্লিজ। নো ম্যাম, নর্মালি যে সমস্যাগুলো ছিল অলরেডি আপনি ডিসকাস করছেন। আচ্ছা, আপনারা কি একটু বাসায় দেখতে পেরেছেন, কিংবা বইটা আর একটু দেখা, সেলফ টেস্ট গুলো দেখা, ইন্টারেক্টিভ কোশ্চেন গুলো দেখা, এগুলো কি একটু সুযোগ হয়েছে কিনা? জি ম্যাম, 100% হয় নাই, আমরা চেষ্টা করছি। আচ্ছা, পরীক্ষার আগে এটা যেন মোটামুটি একটা জায়গায় এসে দাঁড়ায়, সেটা একটু দেখবেন। আর হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার অলরেডি 2বার শেয়ার করে দেওয়া হয়েছে। যদি কোনো প্রবলেম ফেস করেন অবশ্যই আমাকে একটু নক দিবেন, আমি চেষ্টা করব হেল্প করার। ঠিক আছে? পড়তে গিয়ে যদি কোনো জায়গায় মনে হয় যে এটা আর একটু বোঝা দরকার, বা এটা আমার সাথে একটু শেয়ার করলে এটা একটু, অনেকে হয় না যে পড়তে বসেছে বাট এই জিনিসটা কেন এটা অ্যান্সার হয়েছে হয়তো অনেক সময় বুঝতে পারছে না। এখন হয়তো আপনারা রিভিউ দেওয়ার সময় ওয়ার্ড এক্সাম্পল, ইন্টারেক্টিভ, সেলফ টেস্ট, এগুলো হয়তো আপনাদের অনেক সময় মাথায় নাও ঢুকতে পারে, হ্যাঁ, যেটা এটা কেন হলো। তো সেই জায়গাটা অবশ্যই সবসময় ওপেন। আপনারা হচ্ছে আমাকে যে কোনো টাইমে নক করে আপনারা হচ্ছে সেটার অ্যান্সারটা নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে? আর একটু পড়াশোনা করুন, পড়লে আপনাদের হয়তো প্রবলেম বের হবে, এবং প্রবলেম বের হলে আমি আছি। আজকে একটা সুযোগ ছিল, যেহেতু আমি আপনাদের কাছ থেকে ওই ধরনের আসলে ব্যাক টু ব্যাক খুব একটা কোশ্চেন পাইনি, একটা কোশ্চেন ছাড়া। সো আমি আমার মতো করে আসলে গো থ্রু করে গিয়েছি, যাতে করে যেগুলো পড়িয়েছি সেটার মেইন টপিক গুলো যেন আরেকটু আপনাদের রিভিউ হয়ে যায়। হ্যাঁ, তারপরেও বারবার বলছি, বই পড়েন, বইয়ের কোনো টপিকে প্রবলেম হলে আমি আছি। ঠিক আছে? ওকে। আর ঠিক আছে ম্যাম, তারপরেও এখানে নাম্বারটা 10। পুনরায় আবার জি দিবেন ম্যাম, জি, আপনার নাম্বারটা পুনরায় দেবেন একবার। হ্যাঁ আমি তো দিয়ে দিয়েছি 2বারই, কিন্তু এখানে আজকের এখানে আমি আবার না চ্যাটের অপশন পাচ্ছি না। হ্যাঁ, সামহাউ হয়তো বা আমার টিমটাতে এটা তো আপডেট ভার্সনটাই ডাউনলোড করেছিলাম, সামহাউ হয়তো বা পাচ্ছি না। আচ্ছা, আমি একটু বলি, নোট ডাউন করে নেন। 01571, আবার বলছি 01571 751027, 751027।
ঠিক আছে, 015717511027। থ্যাংক ইউ ম্যাম। ওকে, হ্যাঁ, আপনারা যে কোনো প্রবলেমেই আপনারা নক করেন, আমি আপনাদের সাথে আছি যখন দরকার হবে ইনশাল্লাহ। ঠিক আছে, ঠিক আছে ম্যাম। ওকে, ঠিক আছে। তাহলে আপনাদের যদি ওরকম কোনো কোশ্চেন না থাকে, আজকে আমি লিভ করব। অলরেডি বলে রেখেছি আইসিবিতে যে ক্লাস যদি যতক্ষণ আপনারা চাইবেন ততক্ষণই চলবে আসলে, কারণ আমার মানে টপিক গুলো শেষ হয়ে গিয়েছে আরো আগেই। আজকে শুধু রিভিউ কিছু আছে কিনা একটু জানার জন্য আপনাদের কাছে আমাকে ক্লাস দিয়েছিল। আমি একটু চেষ্টা করেছি আপনাদের সাথে কমিউনিকেট করে একটু আপনাদের কোশ্চেন নেয়ার, বাট ওইভাবে আসলে কোশ্চেন আমি ওরকম পাইনি। ধরেই নিচ্ছি হয়তো বা আপনাদের আরেকটু রিভিউ দরকার, পড়া দরকার, অথবা আপনারা যতটুকু পড়েছি ততটুকু হয়তো বা বুঝেছেন, যে কারণে কোশ্চেন কম। হ্যাঁ, তো যাই হোক, অলরেডি নাম্বার তো শেয়ার করা আছে, প্রবলেম নেই। প্রবলেম হলে আমাকে একটু নক দেবেন, ঠিক আছে? আর এক্সট্রা বইয়ের বাইরে এখন আর খুব একটা না, বইয়ের কনসেপ্ট গুলো যদি ক্লিয়ার থাকে আমার মনে হয় অ্যান্সার করতে অসুবিধা হবে না, কারণ বইয়ের বাইরে যেতে গেলে তো অনেক কিছুতেই যেতে হয়, এত কিছু গিয়ে আসলে এই সার্টিফিকেট লেভেলে বইয়ের বাইরে কোশ্চেন খুব একটা আসে না। ঠিক আছে, কনসেপ্ট এগুলোই ঘুরে ফিরে আসে। আপনাদের যদি কনসেপ্টটা ক্লিয়ার থাকে আপনারা দেখবেন কোশ্চেন গুলো বইয়ের ভিতর থেকেই আসতেছে। হ্যাঁ, সো প্রফেশনাল লেভেলে গেলে সেটা আলাদা মতো, আলাদা বই, আলাদা কনসেপ্ট, মানে আরেকটু ডিপের কনসেপ্ট ক্লিয়ার। বাট নলেজ লেভেলের জন্য বা সার্টিফিকেট লেভেলের জন্য যতটুকু পড়িয়েছি কনসেপ্ট, আমি অথবা কুন্ডুদা যতটুকু কমপ্লিট করেছি, আমার মনে হয় আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আপনি শুধু এটাকে একটু ধরে রাখেন, প্র্যাকটিস করেন, আর একটু দেখেন যে আর কোনো কিছু আছে কিনা। আর যদি কোনো কিছু মনে হয় যে এই টপিকটা আর একটু জানা দরকার, বোঝা দরকার, ডেফিনেটলি নক করবে। ঠিক আছে, ওকে, আজকের মতো তাহলে রাখি। আপনারা পাকিস্তান ভারতের খেলা দেখেন, এটা একটা ইম্পর্টেন্ট খেলা, মানে ইম্পর্টেন্ট মানে সব হোল বিশ্ব এটার দিকে তাকিয়ে থাকে, দেখা যায় এই খেলা দেখার জন্য। যদি আমার কাছে খুব একটা উত্তেজনা মনে হয় না, এখন পাকিস্তানের পারফরমেন্স আর আগের মতো নাই, সে অনেক আগে যেরকম খেলা দেখেছিলাম। তো যাই হোক, আপনারা ভালো থাকেন, দেখা হবে ইনশাল্লাহ। রোজার মাস আসতেছে, আল্লাহর ইবাদত পালন করেন, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দোয়া করি। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।